শেষ কথাটা একটু ধমকের মতো শোনালো হয়তো। মেয়েটার মুখটা খুব চুপসে গেল, কাঁদো কাঁদো ভাব চলে এলো চেহারায়। প্রয়াস নিবল, নিচু তবে থমথমে গলায় বলল, নিজের রুমে যাও, এটা আমার রুম। ওঠো। মেয়েটা চুপসানো মুখে শুয়ে রইল, অর্থাৎ সে যাবে না। মহা ফ্যাসাদে পড়ে গেল প্রয়াস। কিছুক্ষণ সংকুচিত চোখে তাকিয়ে থেকে ঠিক করলো নিজেই অন্য রুমে শুবে। তবে সে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে নামতে নামতে মেয়েটা উঠে বসলো। প্রয়াসকে চলে যেতে দেখে সেও নেমে পড়লো বিছানা থেকে, পিছু পিছু চলেও গেল। আজ করতে পেরে ঘুরে তাকালো প্রয়াস, অবাক কণ্ঠে বলল, তুমি কোথায় যাচ্ছ? মেয়েটার ঠোঁটে আগের মতোই উদ্দেশ্যহীন কোমল হাসি। কপালে ভাঁজ পড়ে গেল প্রয়াসের। আশ্চর্য তো, চুপচাপ ওই রুমে যাও। হাত উঠিয়ে রুমের দিকে ইশারা করে বলল প্রয়াস, তারপর আবার হাঁটা শুরু করলো। পাশের রুমে ঢুকে বিছানায় বসতে না বসতেই দেখলো মেয়েটাও হাজির। আগের মতো আবার বিছানায় উঠে পড়েছে। হতবুদ্ধি হয়ে পড়ল প্রয়াস। মেয়েটার উজ্জ্বল মুখে তাকিয়ে রইল প্রয়াসের দিকে। একটু ভ্যাবাচাকা খেয়ে গেল প্রয়াস। মেয়েটাকে দেখতে যতটা ইনোসেন্ট ঠিক ততটাই ডেঞ্জারাস লাগছে। এখন কি চাচ্ছে কে জানে। নড়বা না, এখানেই থাকবা। হালকা হুমকি দিয়ে বলে দেরি না করে আবার নিজের রুমে গেল প্রয়াস। কে শোনে কার কথা, পিছনে পিছনে মেয়েটাও হাজির। কি চাচ্ছ বলো তো? সন্দিগ্ধ কণ্ঠে বলল প্রয়াস। মেয়েটা যেন কিছুই বোঝে না, ভাব ধরে তাকিয়ে রইল। প্রয়াস ক্লান্ত নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে মেয়েটাও গিয়ে বসে পড়ল অপর পাশে। প্রয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে? মেয়ে হয়ে একটা অচেনা ছেলের সাথে ঘুমাতে চাচ্ছ? মেয়েটার মুখ আগের মতোই রইল। মুখ দেখে মনে হলো না যে এতে দোষের কিছু আছে। ঝামেলায় পড়ে গেল প্রয়াস। এই মেয়ের কি মাথার স্ক্রু ঢিলা নাকি? এবারও উপায়ান্তর দেখল না প্রয়াস। বাধ্য হয়ে একটা চাদর দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার লাইন বানিয়ে বলল, এদিকে ভুলেও আসবা না, বুঝেছো? বুঝলো কি বুঝলো না কে জানে, তবুও হাসি মুখে তাকালো প্রয়াসের দিকে। প্রয়াস চোখ সরালো। মেয়েটা সত্যি অদ্ভুত, কালই একটা ব্যবস্থা করতে হবে। প্রয়াস বালিশে হেলান দিয়ে বসে বলল, এখন ঘুমাও। প্রয়াস চাচ্ছে মেয়েটা ঘুমিয়ে যাক, ততক্ষণ বসে থেকে তারপর অন্য রুমে চলে যাবে। কিন্তু সে গুড়ে বালি। প্রয়াস বসে আছে তাই সেও বসে আছে। ঘুমাতে বললাম যে আমি। চোখ রাঙানিতে চুপসানো মুখে শুয়ে পড়ল মেয়েটা, কিন্তু চেয়ে রইল তাও। ভাই, এই কার খপ্পরে পড়লাম? বিড়বিড়িয়ে বলে উঠল প্রয়াস। দয়া করে ঘুমাও, চোখটা বোঝো। দাঁতে দাঁত চেপে বলল প্রয়াস। মেয়েটা ম্লান মুখে তাকিয়ে চোখ বুঝলো। ফোন কানে নিয়ে সারা ঘর পায়চারি করছে ত্রয়ী। বিকেলের পর থেকে নুহাসকে ফোন করেই যাচ্ছে। এখন বাজে রাত 10টার বেশি, এখনো ফোন বন্ধ। এসবের মানে হয় ত্রয়ী ফোন রেখে বিছানায় বসলো। হাঁসফাঁস লাগছে খুব। লোকটা নাকি 4 দিন আগে ওকে দেখেছে। তাহলে নুহাস ওর বিষয়ে সবটা কি করে জানে? নুহাস কি চেনে ওকে? কিছুই তো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া লোকটার হাবভাবও তো সুবিধার নয়। মনে হচ্ছে বিয়েটা করেই ছাড়বে। এমন মানুষও হয়? কালই তো পাকা কথা। নুহাসকে তো জানানোই হলো না যে ওই লোকটা মানেনি, উল্টো বিয়ে করবেই করবে মনোভাব নিয়ে বসে আছে। অবশ্য ফোন ধরলে তবে তো জানাবে। মাথাটা ধরেছে খুব। মাথা চেপে ধরে শুয়ে পড়ল ত্রয়ী। চিন্তা এপাশ ওপাশ করতে করতে একসময় চোখ লেগে এলো ওর। ঘুমটা গাঢ় হতেই ফোন বেজে উঠল। প্রচণ্ড বিরক্তিতে কপাল বাজেভাবে কুঁচকে ফেলল ত্রয়ী। ঘুম ঘুম চোখে ফোন হাতড়িয়ে হাতে পেয়ে রিসিভ করলো। ঘুম কাতুরে গলায় বলল, হ্যালো। ঘুম ঘুম মিষ্টি আওয়াজ পেয়ে মুচকি হাসল নীল। ঘুমিয়ে গেছো? আধো ঘুমে থাকা ত্রয়ী অস্পষ্টে বলল, হুম, কে আপনি? তোমার হবু বর। আচমকাই ঘুমের রেশ কেটে গেল ত্রয়ীর। হন্তদন্ত করে উঠে বসলো ও। চকিত হয়ে বলল, আপনি আমি। এত রাতে কেন ফোন করেছেন? প্রেম করতে। চোখ ছানা বড়া হয়ে গেল ত্রয়ীর। চুপ করে গেলা যে? আজে বাজে কথা না বলে ফোন রাখুন। নিজেকে সামলে ভদ্রভাবে বলল ত্রয়ী। রাখবো না। স্বাভাবিক গাঢ় কণ্ঠে বলল নীল। তাহলে আমিই রাখছি। রেখো না। থতমত খেয়ে গেল ত্রয়ী। লোকটা সত্যি কেমন যেন, কথাগুলো কেমন। আমি মনে করেছিলাম তুমি চিনতে পারবে আমাকে, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে তুমি অনেক বোকা। যেমন বোকা ছিলা তেমন আছো আর থাকবাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল নীল। ভ্রু কুঁচকে গেল ত্রয়ীর। কি বললেন? আমি বোকা? আর হুট করে ফোন দিলে চিনব কি করে? আর আমার চেনারও বা কি দরকার? নীল নিঃশব্দে হাসলো। মেয়েটা সত্যিই বোকা। এই জন্যই তো এখনো প্রথম কথার মানে ধরতে পারেনি। সমস্যা নেই, পরে চিনে যাবা। এবার আর আড়াল হতে দিচ্ছি না, সোজা নিজের কাছে নিয়ে আসার ব্যবস্থা করব। মুখটা বিমর্ষ হয়ে গেল ত্রয়ীর। তর্কে তর্কে ভুলেই গিয়েছিল কালি পাকা কথা। আমি আপনাকে বিয়ে করতে চাই না।
ম্লান স্বরে বলল ত্রয়ী। কেন চাও না? অতি স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো নীল, যেন সে কিছুই জানে না। একটু ক্ষেপল ত্রয়ী, থমথমে গলায় বলল, আপনি জানেন না কেন? না তো, আকাশ থেকে পড়লো নীল। দাঁত কিরমির করলো ত্রয়ী। এত নাটক করেন কিভাবে? আপনি জানেন না আমার বয়ফ্রেন্ড আছে? ভাবলেশীন উত্তরে অবাক হলো ত্রয়ী। জানেন, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? কারণ তোমার সো কল্ড বয়ফ্রেন্ড একটা ফালতু ছেলে। তোমাকে ও ডিজার্ভ করে না। তুমি কেন? ও কোনো মেয়েকেই ডিজার্ভ করে না। রাগ হলো ত্রয়ীর, যা ইচ্ছে তাই বলছে এই লোক। একদম ফালতু কথা বলবেন না। ও ডিজার্ভ করে না, আপনি কি সেটা বলার? আর তাছাড়া আপনি করেন আমাকে ডিজার্ভ? করি। হাঁ হয়ে গেল ত্রয়ী, বলে কি না। করি। মোটেও করেন না। আর আমার বয়ফ্রেন্ড না থাকলেও আমি আপনাকে বিয়ে করতাম না। একদম ইচ্ছে নেই আমার। অন্যের বিষয় না জেনে এভাবে। না জেনে আমি কিছুই বলি না। আর বিয়ে না করে কই যাও দেখবো? নিজ ইচ্ছাতেই বিয়ে করবা তুমি, দেখে নিও। খুব আত্মবিশ্বাসের সাথে বলে উঠল নীল, না চাইতেও ভিতরে ভিতরে বেশ জানি চমকালো তো। ত্রয়ী। শরীর কেমন শিরশির করে উঠল। তোমাকে সম্পূর্ণভাবে নিজের করব ত্রয়ী, আর তুমি নিজ ইচ্ছাতেই ধরা দিবা। ঢোক গিলল ত্রয়ী, বুকে ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। কি সব উদ্ভট কথা বলছে। নিজ ইচ্ছে জীবনেও না। দেখা যাবে। এখন আসো প্রেম করি। কি টপিকে প্রেম করা যায়? হকচকিয়ে উঠল ত্রয়ী। আমি ফোন রাখছি। প্রেম করবা না? নীল হেসে ফেলল। অসভ্য। বিড়বিড়িয়ে বলে চোখ মুখ কুচকে ফোন কাটলো ত্রয়ী। মেয়েটা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে আস্তে করে বিছানা থেকে নেমে পড়ল প্রয়াস। চলে এলো পাশের রুমটাতে। অনেকক্ষণ ধরেই ওর ঘুম পাচ্ছিল, কিন্তু মেয়েটাই ঘুমাচ্ছিল না। খানিক বাদে বাদে চোখ খুলে দেখছিল প্রয়াস আছে কিনা। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! কাল মেয়েটাকে যে করেই হোক কোনো গার্লস হোস্টেলে দিয়ে আসতে হবে। প্রলম্বিত নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল প্রয়াস। আরাম করে সবে মাত্রই শুতে না শুতে টের পেল উল্টো পাশে কেউ শুয়ে পড়েছে। অবাক হয়ে ঘাড় ঘুরালো প্রয়াস। সাথে সাথে হতবাক হয়ে গেল। মেয়েটা ঘুমায়নি এতক্ষণ। কোমল দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। এই ধরনের চাহনি হয় বাচ্চাদের, 6-7 বছরের বাচ্চাদের, যাদের মুখে এক চিলতে ঠোঁট এলানো হাসি থাকেই। মুখটা চুপসিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে নিল প্রয়াস। আর সেই ঘুম বেশি স্থায়ী হলো না। মেয়েটা ঘুমের ঘোরে পেছন থেকে জড়িয়ে ধরে গায়ে পা তুলে দিতেই ঘুম ছুটে গেল প্রয়াসের। ঘুম ঘুম চোখে কপাল কুঁচকে ফেলল প্রয়াস। পেটের কাছে থাকা মেয়েলি হাতটা দেখে হতবুদ্ধি হয়ে গেল খানিক। বিস্মিত চোখে ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করলো। মেয়েটা ওর পিঠে মুখ গুজে ঘুমাচ্ছে। বিমূঢ় হয়ে কয়েকবার পলক ফেলল প্রয়াস। উফ। অস্বস্তিতে নিঃশ্বাস ফেলে মেয়েটার হাতটা পেটের কাছ থেকে সরাতে চাইল, কিন্তু মেয়েটা শার্ট হাতের মুঠোয় চেপে ধরে ঘুমোচ্ছে। ভারী জ্বালাতো। এদিকে পাও তুলে দিয়েছে। কোলবালিশ পেয়েছে নাকি? প্রয়াস বিরক্ত হয়ে নড়ে চড়ে সরতে চাইল। এতে মেয়েটা ঘুমের ঘোরে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিরুপায় হয়ে হাল ছাড়ল প্রয়াস। চোখ খিচে বন্ধ করলো। কপাল চাপড়ালো। সে রাতে আর ঘুম হলো না তার। প্রচণ্ড অস্বস্তিতে নির্ঘুম কাটলো পুরো রাত। ফাইল হাতে কনফারেন্স রুমে ঢুকতে না ঢুকতে ভারী অবাক হলো ক্যান্ডেল। বিস্ময়ে থম মেরে দাঁড়িয়ে পড়ল প্রবেশপথে। মুখটাও আপনা আপনি হালকা হাঁ হয়ে গেল। ভুল দেখে না থাকলে ওর থেকে 6-7 কদম দূরে ব্যাক সুইভেল অফিস চেয়ারে ফর্মাল পোশাকে বসে আছে সেই কাপুরুষ। ফাইল উল্টে পাল্টে চোখ বুলাচ্ছে সে। ভ্রুদয় কুচকে এলো ক্যান্ডেলের। এই লোক এখানে কিভাবে সেটাই ভেবে পাচ্ছে না। ফাইল চেক করতে করতে ইভান তাকালো একবার ক্যান্ডেলের দিকে। চোখাচোখি হলো। আর এতেই শরীরটা জ্বলে উঠল ক্যান্ডেলের। মুখটা থমথমে রূপ ধারণ করলো। ইভানের মধ্যে কোনো বিস্ময় বা অবাক ভাব লক্ষণীয় হলো না। একদম স্বাভাবিক চোখে একবার তাকে আবারও ফাইলে মনোনিবেশ করলো, যেন সে চেনেই না তাকে। এক্সকিউজ মি। চকিতে ঘুরে তাকালো ক্যান্ডেল। প্রবেশপথে দাঁড়িয়ে থাকা মেয়েটা ভিতরে ঢুকতে পারছে না বুঝে নিচু গলায় সরি বলে জায়গা করে দিল ক্যান্ডেল। মেয়েটা মিষ্টি হাসি দিয়ে ঢুকে গেল ভিতরে। ক্যান্ডেল আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। গম্ভীর মুখে ফাইলের দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেল ভেবে পাচ্ছে না এই লোকটা এখানে কেন। ক্যান্ডেলের কোম্পানির চিফ মিস্টার আদনান জুবাইর ঢুকতে ঢুকতে হাসি মুখে ক্যান্ডেলকে বললেন, দাঁড়িয়ে আছো কেন, এসো। ক্যান্ডেল সৌজন্য হাসি দিয়ে এগিয়ে গিয়ে বসলো। ক্যান্ডেল বসেছে ইভানের 3 চেয়ার পরে আড়াআড়ি উল্টো দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে ইভানকে। ইভান আর তাকায়নি। মিটিংয়ের শুরুতে সবার পরিচিত বর্ণনার সময় ক্যান্ডেল জেনেছে এই কাপুরুষের নাম ইভান চ্যাটার্জি, আর তার কোম্পানি অর্থাৎ রয়্যাল এই প্রজেক্টে অংশগ্রহণ করবে। পুরোটা সময় জুড়ে ক্যান্ডেল ফাইল ঘেটে ঘেটে দেখলো সত্যি এই ফালতু চরিত্রের লোকটা রয়্যাল কোম্পানির। বিশ্বাসই হচ্ছে না ক্যান্ডেলের। আর এই লোকটার সাথে কাজ করতে হবে ভেবেই আরও অস্বস্তি হচ্ছে। আগে জানলে এই প্রজেক্টের কাজই করতো নাও। মিটিং শেষে সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো কনফারেন্স রুম থেকে।
ক্যান্ডেল বিরক্ত মুখে বসে বসে বিভিন্ন চিন্তা করতে লাগলো। অবশেষে সবাই বের হবার পর ক্যান্ডেল উঠে দাঁড়ালো। ফাইল গুছিয়ে নিতে একবার তাকিয়ে দেখলো ইভানকে। সে গায়ের কোটটা খুলে হাতে ঝুলিয়ে ফাইল গুছিয়ে নিয়েছে, এদিকেই হেঁটে আসছে। ক্যান্ডেল মুখ ঘুরিয়ে নিল। ইভান ওর পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে ক্যান্ডেল বিড়বিড়িয়ে বলে উঠল, অসভ্য লোক। কথাটা কানে আসতেই থেমে দাঁড়ালো ইভান। ভালো করেই বুঝলো ওকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাই একটা নিঃশ্বাস ফেলে ক্যান্ডেলের পাশে এসে দাঁড়িয়ে হাতের ফাইলটা রাখলো টেবিলে। ক্যান্ডেল আর চোখে তাকালো একবার। বিরক্ত লাগছে খুব। এখানে কি চাই? ইভান বলল। 36, 24, 36. ক্যান্ডেল মহাবিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো ইভানের দিকে। কি আজে বাজে বকছে? ইভান বাঁকা হাসি দিয়ে ক্যান্ডেলের দিকে ঘুরে তাকিয়ে বলল। তুমি তো প্রথমেই মার খেয়ে বসে আছো, মিস 34। বলে ইভান ক্যান্ডেলকে অপ্রস্তুত করে দিতে ওর বুকের দিকে তাকালো। ক্যান্ডেলও কুঞ্চিত চোখে সেই দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। আর সেকেন্ডের মধ্যে বিষয়টা বোধগম্য হতেই ছিটকে সরে গেল। বিস্ফোরিত হয়ে গেল চোখ মুখ। বাঁকা হাসিটা আর একটু প্রশস্ত হলো ইভানের। ক্যান্ডেল লজ্জায় দ্রুত ফাইলটা নিজের বুকের কাছে ধরে রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চিপে বলে উঠল, পারভার্ট। কথাটা বলে আর একটুও দাঁড়ালো না ক্যান্ডেল। এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল কনফারেন্স রুমটা থেকে। ইভান তার ছেলের সাথে মুচকি হেসে সেদিকে তাকালো। নিজের ফাইলটা হাতে তুলে নিতে নিতে বিড়বিড়ালো, ক্যান্ডেল রয়, ইউ বেটার বিহেভ ইয়োরসেলফ। কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে বলল প্রয়াস। স্যার আপাই সেই যে বাথরুমে ঢুকছে এখনো বাইর হয় নাই। হন্তদন্ত করে বলল রেখা। প্রয়াস চিন্তায় পড়ে গেল। মেয়েটার কিছু হলে দোষ তোর ঘাড়েই পড়বে। প্রয়াস দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পিছু পিছু রেখাও এলো। রেখার এই বাড়ির সব কাজ করে। প্রয়াস অফিসে চলে যাওয়ার আগে তার দায়িত্বে মেয়েটাকে রেখে গিয়েছিল। মেয়েটা কিছুতেই থাকতে চাচ্ছিল না, প্রয়াসের সাথে যেতে চাচ্ছিল। তাও নেয়নি প্রয়াস। কিন্তু দুপুরের পরে রেখা ফোন করে ঝামেলার কথা জানাতে চলে এসেছে। মেয়েটা সত্যি চালিয়ে মারছে। আপনি যাওনের পর মেলাক্ষণ মনমরা হয়ে দাঁড়াইছিল। পরে আমি অনেক কষ্টে গুজলে পাঠাইলাম, তারপর আর বাইর হয় না। পিছু পিছু আসতে আসতে বলল রেখা। আমার রুমের ওয়াশরুমে? হ। প্রয়াস বাথরুমের দরজায় নক করলো। হেই, শুনতে পাচ্ছ? এভাবে দরজা আটকে আছো কেন? বলতে বলতে দরজার কাছে কান নিল প্রয়াস। সারা শব্দ তো নেই। এতে আরো বেশি চিন্তায় পড়ে গেল প্রয়াস। হেই। হ্যাঁ নাম জানেন না? না, দরজা ভাঙতে হবে হয়তো। ঠোঁট কামড়ে ধরে চিন্তা করতে লাগলো প্রয়াস। ওই তো খুলেছে। রেখার কথায় চট করে ঘুরে তাকালো প্রয়াস। সত্যি খুলেছে, কিন্তু বের হয়নি। দরজার পিছনে লুকিয়ে শুধু একটু মাথা বের করে উকি দিয়েছে। প্রয়াস চোখ পাকালো। তোমার কমন সেন্স নেই? এভাবে দরজা বন্ধ করে বসে আছো? মেয়েটা প্রয়াসের ধমকে দোষী ভাবে চোখ নামালো। বের হও, ভিতরে লুকিয়ে আছো কেন? মেয়েটা দ্বিধান্বিত চোখে আরেকবার তাকালো, কিন্তু বের হলো না। কিছু একটা আন্দাজ করে প্রয়াস রেখাকে বলল। কি হয়েছে দেখেন তো। প্রয়াস বেরিয়ে গেল। খানিক বাদে রেখা বেরিয়ে এলো ঘরটা থেকে। স্যার হ্যাঁ তো জামা কাপড় সব ভিজা লাইছে, এখন পরবে কি? মানে? চোখ ও মুখ কিঞ্চিত কুচকে বলল প্রয়াস। মানে গোসল করতে গিয়া জামা কাপড় সব ভিজায় ফেলাইছে, এখন কি পরবো? আমি কি জানি? বিরক্ত হয়ে মুখ লটকিয়ে বলল প্রয়াস। রেখা বোকা চাহনিতে চেয়ে রইল। প্রয়াস মুখ দিয়ে তিক করে বিরক্ত সূচক শব্দ বের করলো। তারপর কিছু একটা ভেবে বলল, আপনার শাড়ি আছে না? সেখান থেকে একটা পরান আপাতত। রেখা সাই জানালো। সারাদিন এখানে থাকতে হয় বলে সে তার কিছু শাড়ি এখানে রাখে, তাই সেখান থেকে একটা পরিয়ে দিল মেয়েটাকে। প্রয়াসের সামনে এনে দাঁড় করিয়ে বলল। এই যে স্যার। প্রয়াস তাকালো চোখ তুলে। কালো রঙের শাড়ি পরিহিতা মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল একবার। রেখা যেভাবে বাঙালি স্টাইলে পরে সেভাবে পরিয়েছে। খুব মায়াবী লাগছে। হ্যাঁ নাম তিয়াশা। রেখার দিকে অবাক হয়ে তাকালো প্রয়াস। কথা বল। রেখা নাসূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ খাতা আছে না, খাতায় লেখছে। ও। ছোট করে বলল প্রয়াস। মেয়েটা তার মানে সত্যি কথা বলতে পারে না, তাই ওকে সাধারণ হোস্টেলে তো রাখা যাবে বলে মনে হয় না। তাছাড়া বয়স অনুসারে ব্যবহারও কেমন অদ্ভুত, নাকি মানসিক সমস্যাও আছে। ভাবতে ভাবতেই আরেকবার মেয়েটার দিকে তাকালো প্রয়াস। মেয়েটা আগের মতোই কোমল হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। প্রয়াস চোখ সরালো। সোফা থেকে উঠে দাঁড়িয়ে রেখাকে বলল, আমার কাজ আছে, বের হব আমি। ঝামেলা হলে ফোন দিয়েন, আর দেখে রাখবেন। শেষ কথাটা একটু আমতা আমতা করে বলল প্রয়াস। কেন আমতা আমতা করলো নিজেও বুঝলো না। প্রয়াস আবারও চলে যাবে শুনে মুখটা নিরাশ হয়ে গেল তিয়াশার।
কোনো ইচ্ছে না থাকলেও ত্রয়ীকে শাড়ি পরে প্রস্তুত হতে হলো। ভিতরে ভিতরে তোলপাড় চলছে এক প্রকার, আজই সব ঠিক হয়ে যাবে। তারপর ইচ্ছে না থাকলেও এই লোকটাকে ওর বিয়ে করতে হবে। একটু চিন্তা করেই তো বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। এদিকে নুহাসের খবর নেই, এখনো ফোন বন্ধ। এত খামখেয়ালি হলো কি করে সে? খুব কান্না পাচ্ছে ত্রয়ীর। হাতের মুঠোয় ফোনটা চেপে ধরে বিমর্ষ চিত্তে তাকিয়ে আছে আয়নার দিকে। এখানে বসে আছিস? হাই রে মেয়ে, লিপস্টিকও দেয়নি। আহাজারি করতে করতে ঘরে ঢুকলেন সাবিহা। মায়ের আওয়াজে ধ্যান ভাঙল ত্রয়ীর, নড়ে চড়ে বসলো। জলদি কর। তাড়া দিয়ে বলতে বলতে কাছে এসে দাঁড়ালেন তিনি। সাজতে ভালো লাগছে না। নির্লিপ্ত কণ্ঠে বলল ত্রয়ী। সাবিহা মুচকি হাসলেন, জোর করলেন না, কারণ তিনি জানেন যে তার মেয়ে সাজতে পছন্দ করে না। আচ্ছা চল, নিচে অপেক্ষা করছে সবাই। সাবিহা নিচে নিয়ে এলেন ত্রয়ীকে। বসার ঘরে ঢুকতে ঢুকতে ত্রয়ীর বাবা ফারুক আহমেদের হাসি মুখে বলে উঠলেন, এই তো এসে গেছে। নীল তাকালো ত্রয়ীর দিকে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে। ত্রয়ী ম্লান হেসে সালাম দিল সামনে বসা ভদ্রলোক আর তার স্ত্রীকে। তারা প্রসন্ন হেসে জবাব দিয়ে বসতে বললেন ত্রয়ীকে। নীল ততক্ষণে পূর্ণ দৃষ্টিতে দেখে নিল ত্রয়ীকে। লাল পাড়ের সাদা শাড়িতে তার প্রেয়সীকে দেখতে একদম অন্যরকম সুন্দর লাগছে। নীলের মুখোমুখি সামনের একটা সোফাতে ত্রয়ীকে বসিয়ে দিল সাবিহা। ত্রয়ী বসতে বসতে আনমনে একবার তাকালো নীলের দিকে, আর সেই মুহূর্তে হাসি সমেত চোখ মারল নীল। অনেক বেশি অপ্রস্তুত হয়ে গেল ত্রয়ী। চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললো, ধুকধুক করে উঠল বুক। মনে মনে বিড়বিড়ালো, বেয়াদব লোক। ত্রয়ী আরেকবারও মুখ তুলে তাকালো না। দৃষ্টি নামিয়ে মুখটা বিমর্ষ মলিন ফ্যাকাশে করে এক ধরনে বসে রইল। ঘুম ভাঙার পর সারা রাতের ঘুম হয়নি চিন্তায়। নুহাস ফোন ধরেনি, ফোন করেওনি। তবে চোখ নামিয়ে রাখলেও ত্রয়ী ঠিক বুঝতে পারছে যে লোকটা ওর দিকেই তাকিয়ে আছে, একদম সরাসরি তাকিয়ে আছে নির্লজ্জের মতো। আমি ত্রয়ীর সাথে আলাদা কথা বলতে চাই। আচমকা এমন কথায় চমকে তাকালো ত্রয়ী। সবাই কথাবার্তা থামিয়ে চুপ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। নীলের চোখে চোখ পড়তে এই চোখ নামালো ত্রয়ী। লোকটা একদম সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমাদেরই তো কথা বলতে দেওয়া উচিত, বললেন ত্রয়ীর বাবা। মহা ঝামেলায় পড়ে গেল ত্রয়ী। এই লোকের সাথে আলাদা কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে ওর নেই। কিন্তু ইচ্ছে না থাকলেও বা কী করার, পাশের একটা রুমে একসাথে কথা বলতে দেওয়া হলো ওদের দুজনকে। ত্রয়ীকে সেই ঘরে দিয়ে ওর মা চলে যেতে চাইতেই ত্রয়ী শক্ত করে চেপে ধরল তার হাত। সাবিহা তাকালেন সন্দিহান চোখে। চোখের ইশারায় বললেন, কি? ত্রয়ী বলতে চাইলো তুমি থাকো। কিন্তু বলতে পারল না। সাবিহা মুচকি হেসে বললেন, বাইরে আছি। হাত ছাড়িয়ে বেরিয়ে চলে গেলেন তিনি। হাঁসফাঁস লাগাটা শুরু হয়ে গেল তখনই। এত সময় রাগ লাগলেও এখন লাগছে ভয়। নীল ঘরে ঢুকে দরজা একদম ভিড়িয়ে দিল। ত্রয়ীর ভয়টা বাড়লো আর একটু। ফাঁকা ঢোক গিলে আর চোখে তাকালো ও। নীল ওর আগাগোড়া দেখে নিয়ে মুচকি হেসে প্রশ্ন করলো, ভয় পাও আমাকে? ভ্যাবাচাকা খেয়ে গেল ত্রয়ী, তাও নিজেকে সামলে ঝট করে উত্তর দিল, ভয় কেন পাবো? তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? পকেটে হাত গুজে কটাক্ষ করে বলল ত্রয়ী। ত্রয়ী উত্তর দিল না আর না তাকালো। তবে বুঝতে পারলো ওর হাত কাঁপছে, নিঃশ্বাস আটকে আসছে। অদ্ভুত তো। নীল কিছু একটা চিন্তা করে মৃদু হাসলো, তারপর দ্রুত পদে এগিয়ে গেল ত্রয়ীর কাছে। ঝড়ের বেগে পিছিয়ে গেল ত্রয়ী। আতঙ্কিত চোখ করে তাকালো নীলের দিকে। বলেছি না ভয় পাও। হাসিটা আরেকটু বাড়লো নীলের। চোখ সরিয়ে ঢোক গিলল ত্রয়ী। মনটা ছটফট করতে লাগলো পালানোর জন্যে। নুহাস ভালো ছেলে না। আচমকা এমন কথায় সংকুচিত চোখে তাকালো ত্রয়ী। কি বলতে চান আপনি? নীল বুকের কাছে হাত গুজে স্বাভাবিক মুখে বলল, সোজা বাংলায় বললে মেয়ে বাজ। ত্রয়ীর রাগ হলো খুব। আপনি না জেনে শুনে? না জেনে শুনে আমি কিছু বলি না। ত্রয়ীর কথার মধ্যেই বলে উঠল নীল, আমি বিশ্বাস করি না। আমাকে বিয়ে করতে চান বলে ওর নামে এভাবে মিথ্যা বলছেন আপনি? মিথ্যে বলে আমার কি লাভ? যাতে আমাকে বিয়েতে রাজি করাতে পারেন। কটা কটা কণ্ঠে উত্তর দিল ত্রয়ী। বিয়ে তো ঠিক হয়েই গেছে, নতুন করে রাজি করানোর কি আছে? ত্রয়ী কিছু বলতে চেয়েও বলল না, কারণ তর্ক করে লাভ নেই। লোকটা বিয়ে করার জন্য এসব উল্টাপাল্টা কথা বলছে। ত্রয়ীকে নিশ্চুপ দেখে নীল গম্ভীর কণ্ঠে বলল, প্রমাণ দিতে চাই, সহ্য করতে পারবা? ত্রয়ী কপাল কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। কিসের প্রমাণ? যা বলেছি তার প্রমাণ। আমার এসবের কোনো দরকার নেই। কেন? ভ্রু উঁচিয়ে বলল নীল। সেটা আপনার না জানলেও চলবে। কথাটা বলেই পাশ কাটিয়ে যেতে চাইল ত্রয়ী, কিন্তু সেদিনের মতো আবার পথ আটকে সামনে দাঁড়িয়ে গেল নীল। হুট করে সামনে দাঁড়িয়ে যাওয়ায় একটু চমকে গেল ত্রয়ী। ঢোক গিলে আবারও পাশ কাটাতে চাইতেই একই কাজ করলো সে। না চাইতে অপ্রস্তুত হয়ে পড়ল ত্রয়ী। আমার কথা শেষ হয়নি। ভরাট গলায় বলল নীল। দরাজ কণ্ঠে বলল ত্রয়ী। নীল সুচালো দৃষ্টিতে তাকিয়ে ত্রয়ীর দিকে এগুতেই ভেবাচাকা খেয়ে পিছিয়ে যেতে লাগলো ত্রয়ী। ভ্রুকুচকে বলল,
আপনি কিন্তু আমি কিন্তু আ- আগাচ্ছেন কেন আপনি? ভয় ভয় ভাবটা লুকানোর চেষ্টা করেও পারল না ত্রয়ী। পিছনের আলমারিতে পিঠ থেকে যেতে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। নীল আলমারির একপাশে হাত রাখতে গুটিসুটি মেরে গেল ত্রয়ী। বেশি বিশ্বাস করা ভালো না। নির্লিপ্ত চাহনিতে চেয়ে বলতে অপর পাশেও হাত রাখলো নীল। তটস্থ হয়ে পড়ল ত্রয়ী। না জানে আজ কি করে বসে। নীল চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল ত্রয়ীর দিকে। পিটপিট করা চোখ, ঘেমে যাওয়া নাক, কম্পিত ঠোঁট, সব দেখতে লাগলো খুঁটিনাটি। দেখতে দেখতে হুট করে ত্রয়ীর দিকে ঝুঁকতেই চমকে তাকালো ত্রয়ী। বুক ধুকপুক করে উঠল ভয়ে। ভিতর ডিম। মুচকি হেসে বলল নীল। কপাল কুঁচকে চোখ নামালো ত্রয়ী। নীল পাশে সরে দাঁড়িয়ে দরজার দিকে ইশারা করে বলল, চলো। ছাড়া পেয়ে একরকম পালিয়ে বাঁচার মতো করে অতি দ্রুত ছুটে বেরিয়ে গেল ত্রয়ী। ওর শ্বাস আটকে ছিল এত সময়। পুনরায় এসে বসলো ওরা। আর বসে নীল আগে ভাগে বলল, আমাদের কোনো আপত্তি নেই, আমরা দুজনেই রাজি। কথাটা বলে ত্রয়ীর দিকে তাকালো ও। ত্রয়ী বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আপনা আপনি মুখটাও হা হয়ে গেছে ওর। সবাই শুনে খুশি হলো বেশ। ত্রয়ীর দিকে তাকিয়ে থেকে পুনরায় নীল বলল, আমি চাচ্ছি বিয়েটা 2 দিনের মধ্যেই পড়ানো হয়ে যাক, পরে সুবিধা অনুযায়ী অনুষ্ঠান করা যাবে। এই কথায় পিলে চমকে উঠল ত্রয়ী। বিবর্ণ রূপ ধারণ করলো ওর মুখটা। বাসন্তী আর রুদ্রদীপ চৌধুরী হেসে ফেললেন ছেলের কথা। তবে ফারুক আহমেদ আর সাবিহা বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলেন, কারণ এত শীঘ্রই বিয়ে পড়ানোর কথা ভাবেনি তারা। তবে আপত্তি করলেন না। চেনা জানা ভালো পরিবার, ছেলেও ভালো, তাহলে আর সমস্যা কোথায়? তাছাড়া ঘরোয়াভাবে বিয়ে হয়ে থাকুক, পরে না হয় ঘটা করে আবার করা যাবে। রাজি হয়ে গেলেন তারা। মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল ত্রয়ীর। হৃদস্পন্দন থেমে গেল যেন। নীল গম্ভীর চোখে তাকিয়ে দেখলো ত্রয়ীকে। বুঝতেও পারলো সবটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, নুহাসের সত্যিটা জানলে ত্রয়ী এর চেয়েও বহুগুণ বেশি কষ্ট পাবে। ক্যান্ডেল খুব পস্তাচ্ছে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে গিয়ে। এই লোকটার সাথে সত্যিই কাজ করাটা সত্যিই অসম্ভব। একে তো চরিত্রহীন, তার উপর নজরটা কি জঘন্য! ছি, ভাবতেও কেমন লাগে যে এই লোকটা ওই দিন রাতে। চিন্তা করতে রাগে ঘৃণায় নাকমুখ কুচকে এলো ক্যান্ডেলের। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করলো কয়েকটা, ঠান্ডা করলো মাথা। টপসের উপরের স্কার্ফটা ঠিকঠাক করে নিল, ভালো মতো চেক করে নিল ড্রেস আপ ঠিক আছে কিনা। লুচ্চা লোকটাকে বিন্দুমাত্র বিশ্বাস নেই ওর। ক্যান্ডেল সবগুলো ফাইল রেডি করে ইভানের কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ হচ্ছে, কিন্তু ঢুকতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে চলে যেতে, কাপুরুষটার সামনেও না যেতে, কিন্তু চাইলেই সব পারা যায় না। অবশেষে মুখ দিয়ে একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ক্যান্ডেল নক করলো দরজাতে। ভিতর থেকে আওয়াজ এলো, কাম ইন। সরসরেই যেন গাড়িরই করে। ক্যান্ডেল লম্বা শ্বাস টেনে নিয়ে ভেতরে ঢুকে পড়লো। আর ঢুকেই ইভানের সাথে সরাসরি চোখাচোখি হতেই বিরাট অস্বস্তিতে শরীর ঝিমঝিম করে উঠল। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে অন্যদিকে চোখ ঘোরাতে লাগলো ক্যান্ডেল। ইভান চেয়ারে হালকাভাবে গা এলিয়ে 2 হাত একত্র করে নির্বিকার চিত্তে তাকিয়ে রইল ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডার শত করে যাচ্ছে এখনই ও অদৃশ্য হয়ে যাক, এই অসভ্য লোকের চোখের সামনে থেকে আড়াল হয়ে যাক। কিন্তু তা হলো না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ক্যান্ডেলের মনে হলো ওরই কিছু বলা উচিত, সামনে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু আড়ষ্টতায় না স্বর বের হতে চাইছে আর না পা নড়তে চাইছে। ইভান চুপচাপ ক্যান্ডেলের পা থেকে মাথা অবধি চোখ বোলাতে লাগলো। ধূসর রঙের লং টপস, কালো স্কার্ফ, আকাশি রঙের জিন্স। গতকালের পোশাকের চেয়ে আজকের পোশাকের ধরন আলাদা, বেশ মার্জিত। এর কারণ বুঝতে অবশ্য ইভানের বেশি সময়ও লাগলো না। আর বুঝতেই অতি সূক্ষ্মভাবে হাসলো সে। ক্যান্ডেল সরাসরি না তাকালেও খুব ভালো করেই বুঝলো যে ইভান ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল ক্যান্ডেলের। এগিয়ে এসে টেবিলে ফাইলগুলো রেখে থমথমে গলায় বলল, সব কমপ্লিট। চোখের দিকে তাকালো না ক্যান্ডেল, সেটাও খেয়াল করলো ইভান। প্লিজ। ফাইলগুলো এক হাত দিয়ে টেনে নিতে নিতে অন্য হাত উল্টে বসার জন্য ইশারা করে বলল ইভান। ইচ্ছা না থাকলেও বসতে হলো ক্যান্ডেলকে, কারণ ইভান ফাইলগুলো চেক করে দেখা অবধি ওর বসে থাকতে হবে। ক্যান্ডেল দৃষ্টি টেবিলের উপর নিবদ্ধ করে চুপচাপ বসে রইল নিজের মতো। চেষ্টা করলো যথাসম্ভব অস্বস্তি ভাবটা লুকিয়ে স্বাভাবিক থাকার। বেশ সময় নিয়ে সব চেক করে দেখলো ইভান। তারপর ফাইলগুলো ঠেলে ক্যান্ডেলের দিকে এগিয়ে দিতে দিতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কিছুই হয়নি, আবার করতে হবে। কপাল কুঁচকে এলো ক্যান্ডেলের। কিছুই হয়নি মানে কি? আর এত কষ্ট করে করা কাজ আবার কেন করতে হবে? সব তো ঠিকই আছে, আবার কেন করতে হবে? সমস্যা আছে তাই। মেজাজ খিচড়ে গেল ক্যান্ডেলের। কটা কটা গলায় প্রশ্ন করলো, কি সমস্যা আছে? সেটাও আমি বলে দিব। তার ছেলের সাথে বলে চেয়ারে হেলান দিল ইভান। পুরো শরীর দাউ দাউ করে চলে যেতে লাগলো ক্যান্ডেলের। লোকটা যে ফালতু সেটা ভুলেই গিয়েছিল। যাও আর ঠিক করে নিয়ে আসো। ক্যান্ডেল দাঁতে দাঁত চিপলো। কর্মক্ষেত্রের বাহিরে হলে আলাদা কথা ছিল, কিন্তু তা নয়।
তাই সে যা বলবে সেটাই করতে হবে। ক্যান্ডেলার তর্কে না গিয়ে ফাইলগুলো গুছিয়ে নিতে লাগলো। মনে মনে কত গালিও দিয়ে ফেললো ইভানকে, সাথে খুনও করলো কয়েকবার মনে মনে। ফাইলগুলো গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে ইভান ডাকলো। মিস ক্যান্ডেল। বিরক্তিতে চোখ বন্ধ করে আবারও খুলল ক্যান্ডেল। তপ্ত নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। ইভানও চেয়ারের পাশ থেকে একটা শপিং ব্যাগ তুলে টেবিলে রাখলো। একটু সামনের দিকে ঠেলে দিয়ে চোখের ইশারায় সেটা নিতে বলল ক্যান্ডেলকে। ভ্রুদয় কুচকে এলো ক্যান্ডেলের। ফাইলগুলো এক হাতে ধরে এগিয়ে গিয়ে হাতে নিল শপিং ব্যাগটা। কপাল কুচকে ব্যাগের ভিতরে লক্ষ্য করতেই লজ্জা, রাগ আর অপমানে ঝনঝন করে উঠল সারা শরীর। এটা দিয়ে আমার কোনো কাজ নেই। সূক্ষ্ম হাসি দিয়ে বলল ইভান। লাল হয়ে গেল ক্যান্ডেলের মুখশ্রী, আর এক মুহূর্তের জন্য দেরি না করে বেরিয়ে গেল কেবিন থেকে। সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসেছে প্রয়াস। ও আসার পর থেকেই তিয়াশার মুখটা আবারও সচ্ছল হয়ে গেছে। সে চুপচাপ পিছু নিয়ে চলে এসেছে প্রয়াসের ঘরে। প্রয়াস গোসল সেরে বেরিয়েছে মাত্রই। রেখা চলে গেছে কিছুক্ষণ আগে প্রয়াস আসার পরে, আর যাওয়ার আগে কিছু কথাও বলে গেছে তিয়াশার বিষয়ে। প্রয়াস আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিতে নিতে একবার তাকালো তিয়াশার দিকে। প্রয়াস তাকাতেই তিয়াশার ঠোঁটের কোণটা আরেকটু প্রসারিত হলো। প্রয়াস চোখ সরিয়ে চুল ঠিক করে নিল। তারপর তিয়াশার দিকে ঘুরে তাকিয়ে বলল, কোথায় থাকো তুমি? মানে বাসা কোথায় তোমার? তিয়াশার হাসিটা উবে গেল খানিক, একটু মলিন দেখালো চোখটা। প্রয়াস খেয়াল করলো সেটা। বাসার কথা তুললেই মেয়েটার মুখ চুপসে যায়, কিন্তু কেন? প্রয়াস পরবর্তী প্রশ্ন করার আগে কলিং বেল বেজে উঠল। প্রয়াস নিচে নেমে গেল দরজা খুলতে। তিয়াশাও এলো। দরজা খুলতেই দুজন ভদ্রমহিলাকে দেখলো প্রয়াস। তিয়াশাও ঘাড় উঁচিয়ে দেখার চেষ্টা করলো। আপনি কি প্রয়াস সিনহা? হাসি মুখে প্রশ্ন করলেন একজন ভদ্রমহিলা, বয়স কম বেশি 33-34। হ্যাঁ, আপনারা? আমি রুপি, আর ইনি এমা। আমরা প্রেরণার থেকে এসেছিলাম। আপনি ফোন করেছিলেন আমাদের। প্রয়াস বুঝতে পেরে হ্যাঁ বোধকভাবে মাথা নাড়ালো। ভিতরে ঢোকার জায়গা করে দিয়ে বলল, হ্যাঁ আমি। ভিতরে আসুন। ভিতরে এলেন তারা, কিন্তু বসতে চাইলেন না। তারা আছে। প্রয়াস তিয়াশার দিকে একবার তাকিয়ে তারপর বলল, আসলে ওর জন্যই কথা বলেছিলাম আমি। কিছুদিনের জন্য রাখলেই হবে, যতদিন না ওর বাসা থেকে খবর আসে। রুবি মিষ্টি হাসি দিয়ে তিয়াশার দিকে তাকালেন। বন্ধুসুলভভাবে বললেন, ভারী মিষ্টি দেখতে তো তুমি। বলতে বলতে তিয়াশার কাছে এগিয়ে এলেন তিনি। তিয়াশার কিছুই বোধগম্য না হওয়ায় সে তাকিয়ে রইল অবুঝ চাহনিতে ড্যাব ড্যাব করে। রুবি হেসে হেসে কথা বললেন বেশ কিছুক্ষণ। ভাব জমাতে চাইলেন, হয়তো খানিকটা সফলও হলেন, কিন্তু বিপদ বেঁধে গেল নিয়ে যেতে চাওয়ার সময়। এতক্ষণে হয়তো বিষয়টা বোধগম্য হলো তিয়াশার। তারা ওকে প্রয়াসের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছে। বোঝার সাথে সাথে সে রুবির থেকে সরে প্রয়াসের পিছনে গিয়ে দাঁড়ালো। অবাক হয়ে গেল উপস্থিত সবাই। প্রয়াস তিয়াশার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে স্বাভাবিক মুখে বলল, ওনাদের কাছেই কিছুদিন থাকতে হবে তোমার, যতদিন না তোমার বাসা থেকে খবর পাচ্ছি। তিয়াশা অস্থির হয়ে উঠল শুনে। রুবি এগিয়ে এসে বলল, তিয়াশা চলো আমাদের সাথে, অনেক মজা করব আমরা। ওখানে অনেক ফ্রেন্ড হবে তোমার। রুবি তিয়াশার হাত ধরতে আসতে তিয়াশা খামচে ধরল প্রয়াসের পিঠের কাছে শার্ট। হতভম্ব হয়ে গেল প্রয়াস। ওনারা ভালো, তোমার খেয়াল রাখবে। বুঝানোর চেষ্টা করলো প্রয়াস, কিন্তু লাভ হলো না। দেখি ছাড়ো আমাকে। নরমভাবে বলে হাত ছাড়ানোর চেষ্টা করতে কেঁদে ফেললো তিয়াশা। আরো শক্তভাবে চেপে ধরলো প্রয়াসের শার্ট। ভ্যাবাচাকা খেয়ে গেল প্রয়াস, সাথে রুবি আর এমাও। প্রয়াস কি করবে বুঝে উঠতে পারলো না। মেয়েটা নাক টেনে টেনে কেঁদেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। ও মনে হয় আপনার কাছেই থাকতে চায়, বলল এমা। অসম্ভব। হুট করে বলে উঠল প্রয়াস। এভাবে বলে উঠেনি যে অপ্রতিভ হয়ে পড়ল কিছুটা। আসলে মেয়েটার খামখেয়ালি না অনেক। নাহলে রাতে এভাবে একসাথে ঘুমাতে চায়? কোনো মানে হয় এসবের? ও তো মনে হয় যেতেই চাইছে না। আর ও কি সত্যি আপনার পরিচিত নয়? দেখে তো মনে হয় মেয়েটি আপনাকে ছাড়া আর কাউকে ঠিক ভরসা করছে না, বলল এমা। বিষয়টা অদ্ভুত ঠেকছে প্রয়াসের। মেয়েটা তো ওকে চেনেই না, তাও ভরসা করবে কেন? প্রয়াস আরেকবার তিয়াশাকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েও করলো না। মেয়েটা পিঠের সাথে মুখ গুজে কাঁদছে। আমার মনে হয় আপনার কাছেই রাখতে হবে কষ্ট করে। মৃদু হেসে বলল রুবি। তাই তো মনে হচ্ছে। নিষ্প্রিয় চাহনিতে তিয়াশার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল প্রয়াস। তিয়াশাকে না নিয়ে চলে যেতে হলো ওনাদের। এতক্ষণে কান্নাকাটি থামালো তিয়াশা, কিন্তু মুখটা এখনো একটু শুকনো। চিন্তা রয়েই গেছে ওর। রাতের খাবার সেরে তিয়াশাকে প্রশ্ন করতে বসলো প্রয়াস। তিয়াশা বিছানায় বসে আছে, আর প্রয়াস সামান্য দূরে বুকে হাত গুজে দাঁড়িয়ে সুচারু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এখন বলো তো, কি সমস্যা তোমার? কি লুকাচ্ছ তুমি? চোখ পিটপিটিয়ে তাকালো তিয়াশা। বাসা কোথায় তোমার?
আমার তো মনে হয় তুমি ইচ্ছে করেই বলছো না। আর বাসায় যেতে চাইছো না কেন, বলো। তিয়াশা আগের মতো চুপসে চুপ করে রইল দেখে প্রয়াস গমগমে গলায় বলল, এখনই যদি না বলো তাহলে ওদের ফোন করে আসতে বলবো, জোর করে পাঠাবো তোমাকে। তিয়াশার মুখটা দেখে মনে হলো ও বিশ্বাস করেছে, অর্থাৎ ভয় দেখানোটা কাজে লেগেছে। করবো ফোন? তীক্ষ্ণ চাহনিতে চেয়ে বলতেই তিয়াশা দ্রুত না সূচক মাথা নাড়ল। চোখে জল ছলছল করছে। তাহলে বলো, মানে লেখো। চোখ দিয়ে নোটপ্যাডটার দিকে ইশারা করলো প্রয়াস। তিয়াশা নত মুখে খুলল নোটপ্যাডটা। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। মুখটায় বাচ্চাদের মতো অভিমানের ছাপ। সময় নিয়ে লিখলো কিছুই। কলম থামতে প্রয়াস এগিয়ে এসে হাতে নিল নোটপ্যাডটা। মাত্র 3টা শব্দ। আমি যাব না। ভ্রু কুঁচকে গেল ও প্রয়াসের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে করা কিছু শোনাতে উদ্যত হবার আগে তিয়াশা জড়িয়ে ধরল ওকে। কেঁদে উঠল ক্ষীণ শব্দ করে। প্রয়াস থমকালো। এলোমেলো হয়ে গেল চোখের দৃষ্টি। অস্বাভাবিক হয়ে গেল হৃদযন্ত্র। এই মেয়ের মাথায় সত্যিই সমস্যা আছে। ছাড়ো আমাকে। তিয়াশা বুকে মুখ গুজে রেখে নাসূচক মাথা নাড়ল। ভারী জ্বালাতো। আচ্ছা, কোথাও যেতে হবে না, ছাড়ো। তিয়াশা মুখ তুলে তাকালো আগে। ভিজে চোখ মুখের চাহনি বলতে চাইছে। সত্যিই তো। প্রয়াস হয়তো আন্দাজ করতে পারল। বলেছি তো, ছাড়ো এখন। এতক্ষণে হাসলো তিয়াশা। সেই কোমলতা ভরা স্নিগ্ধ বোবা হাসি। প্রয়াসকে ছেড়ে চোখ মুছল তিয়াশা। প্রয়াস নিজে থেকে একটু সরে দাঁড়ালো। গম্ভীর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, শুধু এটা বলো যে তোমার পিঠের দাগগুলো কিসের? মারের? চোখ মুছতে মুছতে প্রয়াসের দিকে তাকালো তিয়াশা। চোখ মুখ আবার কেমন হয়ে গেল যেন, আতঙ্কগ্রস্ত, শঙ্কিত। কেউ মারতো তোমাকে? সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করলো প্রয়াস। তিয়াশা ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে মাথা নাড়ল একটু। তারপর কেমন হাঁসফাঁস করা শুরু করলো। বুক ওঠানামা শুরু করলো ঘন ঘন। প্রয়াস খেয়াল করলো তিয়াশা কাঁপছে থরথর করে। অবাক হলো প্রয়াস। এগিয়ে গিয়ে আলতো করে ওর 2 বাহু ধরে বলল, শান্ত হও, এমন করছো কেন? তিয়াশা তাকালো চোখ তুলে। চোখে জল কানায় কানায় ভর্তি হয়ে আছে, ঠোঁট কাঁপছে। ভয় নেই, শান্ত হও। স্বাভাবিক মুখে বলল প্রয়াস। তিয়াশা শান্ত হলো আস্তে আস্তে। প্রয়াস বিছানায় নিয়ে বসালো ওকে। রেখা আজ শাড়ি পরতে গিয়ে দাগগুলো দেখেছিল। সন্ধ্যায় চলে যাওয়ার আগে সে বিষয়ে আলাদাভাবে বলে গেছে প্রয়াসকে। প্রয়াস ভেবেছিল প্রশ্নটা সরাসরি তিয়াশার পরিবারের লোককেই করবে, যেদিন তারা খোঁজ পেয়ে আসবে। কারণ তিয়াশার হাবভাবে মনে হচ্ছে ওর পরিবারের লোকদের মধ্যে ঘাপলা আছে। নাহলে তিয়াশা বাসায় যেতে চাইবে না কেন? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও আজ আর কথা বাড়ালো না প্রয়াস। তিয়াশাকে বলল, শুয়ে পড়ো এখন। কথাটা বলে প্রয়াস বের হওয়া যাওয়ার জন্য পা বাড়াতেই তিয়াশাও রওনা হলো। বুঝতে পেরে থামলো প্রয়াস। ঘুরে তাকালো তিয়াশার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, আমার পিছু নিচ্ছ কেন তুমি? তিয়াশার ঠোঁটের হাসিটা আরেকটু প্রশস্ত হলো, যার অর্থ বুঝতে দেরি হলো না প্রয়াসের। ভুলেও ভেবো না যে তুমি আমি আবার একসাথে ঘুমাবো, ভুলেও না। তর্জনী তুলে হালকা হুমকি দিয়ে বলল প্রয়াস। তিয়াশা শুনল না। ও প্রয়াসের সাথেই ঘুমাবে, মানে আজ রাতের ঘুমটাও নষ্ট করতে চাইছে মেয়েটা। প্রয়াস দীর্ঘ নিঃশ্বাস ফেলে গমগমে গলায় বলল, এই তোমার মাথায় কি সামান্য কমন সেন্স টুকুও নেই? বোকা তুমি। আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে, আমাদের একসাথে ঘুমানো যাবে না, বুঝেছো? তিয়াশা ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল। প্রয়াস বুঝলো যে এই মেয়ে বুঝতেই পারেনি। এতে খানিক বিরক্ত হলো প্রয়াস। এই মেয়ের মানসিক চিকিৎসা দরকার। বোঝো না বোঝো তোমার ব্যাপার, আমি আলাদা ঘুমাবো। বলেই অন্য রুমের দিকে তাকাতেই তিয়াশাও চলে এলো। প্রয়াস কোমরে হাত রেখে সরু চাহনিতে চেয়ে মাথা নেড়ে বলল, তোমার কি ভয় ডর নেই? তিয়াশা চোখ পিটপিটিয়ে তাকিয়ে রইল। হয়তো কিসের ভয় ডর লাগতে হবে সেটাই বুঝলো না। প্রয়াস গম্ভীর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীর পায়ে তিয়াশার কাছে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, রাতে যদি আমি কিছু করে ফেলি তোমার সাথে, তখন কি করবা? বলতে বলতে একদম কাছে এসে দাঁড়ালো প্রয়াস। যদি বাজেভাবে ছুঁই তোমাকে, তখন কি করবা? কথাও তো বলতে পারো না যে চিৎকার করবা, আর বললেও বা কে আসবে? তিয়াশার হাসিটা মুখ থেকে সরে গিয়ে প্রশ্নসূচক হয়ে উঠল চেহারাটা। প্রয়াস স্থির শীতল দৃষ্টিতে চেয়ে রইল তিয়াশার চোখের দিকে। ও চাচ্ছে তিয়াশা নিজে থেকে অন্য রুমে চলে যাক, কিন্তু তার আর হলো কই। মিনিট কয়েক ধরে তিয়াশার চোখ পিটপিটি যাচ্ছে। ওর মতিগতির কোনো পরিবর্তন না দেখে কপালে ভাঁজ পড়ল প্রয়াসের। তাহলে কি এত কথা বলার ফলাফল দাঁড়ালো শূন্য? কি ভাবছো তুমি? বোঝনি কি বললাম আমি? চুপচাপ অন্য রুমে যাও। তিয়াশা নাসূচক মাথা নাড়ল। ভ্যাবাচাকা খেয়ে গেল প্রয়াস। মুখ শক্ত করে বলল, মাথার তার ছেঁড়া নাকি তোমার?
তিয়াশা নড়ল না, অর্থাৎ বোঝাপড়া করে কিছুই লাভ হলো না। অতঃপর প্রয়াসকে তিয়াশার সাথে এক বিছানাতে শুতে হলো। কি যে অস্বস্তিতে পড়েছে প্রয়াস, তা বোধহয় ওর মতো ঠেলার না পড়লে কেউ বুঝবে না। উল্টো পাশ ফিরে শুয়ে আছে প্রয়াস, ঘুম আসছে না, সাথে অস্বস্তিটাও কমছে না। এই মেয়ের পরিবার যদি আরো দেরি করে ভেবে শিওরে উঠল প্রয়াস। অনেক কষ্টে মাথা থেকে সব বাজে চিন্তা ঝেড়ে জোরপূর্বক চোখ বন্ধ করলো। না, কিছুতেই পারা যাচ্ছে না। কোনো মেয়ে এত অবুঝ থাকে যে এসব বুঝবে না? নাকি মেয়েটা নাটক করছে? প্রয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর ঘুরে তাকালো তিয়াশার দিকে। সে ওর দিকে ফিরে চোখ মেলেছিল। ওকে ঘুরতে দেখে সেই মৃদু হাসিটা দিল। প্রয়াসের দৃষ্টির তীক্ষ্ণতা বাড়ল। কয়েক সেকেন্ডের মাথায় আস্তে করে নিজের বালিশ থেকে মাথা তুলে তিয়াশার দিকে হালকা ঝুঁকে এলো। সোজা কথায় ভয় দিতে চাইলো, কিন্তু তিয়াশা ভয় পেল বলে মনে হলো না। হাসিটা বজায় রেখে স্নিগ্ধ চাহনিতে চেয়ে রইল। কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া না পেয়ে কান্ত এক নিঃশ্বাস ফেলে ধপ করে নিজের বালিশে শুয়ে পড়ল প্রয়াস। বেচারা বেচারা অনুভব হচ্ছে ওর। পাশে শুয়ে থাকা প্রাণীটা সত্যি মেয়ে নাকি রোবট? হতাশ হয়ে আবারও উল্টো দিকে ফিরল প্রয়াস। সে উল্টো দিকে ফিরতেই মুখটা বিবশ হয়ে গেল তিয়াশার। ও চায় প্রয়াস ওর দিকে ফিরে থাকুক, ওর সাথে কথা বলুক, কিন্তু প্রয়াস তা করছে না। আসলে প্রয়াস যা বলতে চাইছে সেটা যে তিয়াশা একদমই বোঝেনি তা নয়, বুঝতে পেরেছে। কিন্তু তিয়াশা তো প্রয়াসকে সেরকম ভাবে না, বরং ও বিশ্বাস করে যে প্রয়াস কখনোই ওসব বাজে লোকটার মতো ছুবে না, আর ওর কাকা কাকির মতো মারবেও না, একদমই মারবে না। হঠাৎই প্রয়াসের কানে নাক টেনে কান্নার আওয়াজ আসতেই চট করে ঘাড় ঘুরালো। হালকা বিস্মিত হলো তিয়াশাকে কাঁদতে দেখে। তিয়াশা ওকে দেখে একদমই কান্না লুকানোর চেষ্টা করলো না, আর না লজ্জা পেল। বাচ্চারা যেমন কাঁদো কাঁদো চোখে তাকিয়ে থাকে সেভাবেই তাকিয়ে রইল। কি? বিস্ময় নিয়ে প্রশ্ন করলো প্রয়াস। পুরোপুরি ফিরল তিয়াশার দিকে। কাঁদছো কিসের জন্য? ঘুমাতে তো দিয়েছি। তিয়াশা চোখ মুছল। তুমি কি বাসায় যেতেই চাও না? তিয়াশা সায় দিল। সে যেতেই চায় না। অবাক হয়ে গেল প্রয়াস, কটাক্ষ করে বলল, তো কি সারা জীবন আমার সাথে থাকবা? তিয়াশা হাসি মুখে মাথা নাড়ল। চোখ মুখ উজ্জ্বল উজ্জীবিত হয়ে উঠল। প্রয়াসের এই কথাটা বেশ পছন্দ হয়েছে তার। প্রয়াসের মুখটা দেখার মতো হয়ে গেল। হতবিহ্বল হয়ে পড়ল যেন। একটু থেমে বলল, বাসায় কি সমস্যা সেটা বলো। আমি পুলিশকে বলে সব ঠিক করে দেব। কেউ তোমাকে কিছু করবে না। কিন্তু এভাবে আমার একসাথে কিন্তু এভাবে আমরা একসাথে থাকতে পারবো না। বিষয়টা ভালো দেখায় না। তিয়াশা ভ্রুদয়ে ভাঁজ ফেলে তাকালো। অর্থাৎ? কেন থাকা যাবে না? কারণ তুমি মেয়ে, আমি ছেলে। তুমিও ছেলে বা আমি মেয়ে হলে আলাদা কথা ছিল। যেহেতু না, তাই অসম্ভব আমাদের একসাথে থাকাটা। তিয়াশার মুখভাব দেখে মনে হলো ওর এই কথাগুলো পছন্দ হয়নি। বাসায় না গেলে যেও না, কিন্তু হোস্টেলে থাকতে হবে, বুঝেছো? আমি ভালো একটা হোস্টেলে যোগাযোগ করব। সাথে সাথে মাথা নেড়ে নাকচ করে দিল পিয়াসা। উঠে বসে নিজের নোটপ্যাড নিয়ে লিখতে শুরু করলো কিছু, তারপর সেটা ধরলো প্রয়াসের সামনে। আমি কোথাও যাব না। লেখা সেটাতে। প্রয়াস করা নজরে তিয়াশার দিকে তাকাতে তিয়াস আবার লিখলো কিছু। আমি তোমার কাছেই থাকবো। চোখ বড়সড় হয়ে গেল প্রয়াসের। বিষম খেলো সে। উঠে বসলো কাশতে কাশতে। তিয়াশা বিচলিত হয়ে তাকালো। হাত বাড়িয়ে প্রয়াসকে ছুতে চাইতেই সরে গেল প্রয়াস। চোখ পাকিয়ে বলল, মাথা ঠিক আছে তোমার? আমার কাছে থাকবা মানে কি? আর আমি তোমার চেয়ে কত বড় জানো? তুমি করে কথা বলছো কোন আক্কেলে? তিয়াশা অবুঝ চাহনিতে ঘন পাপড়ি মেলে তাকিয়ে রইল। তুমি বলবে না তো কি বলবে? প্রয়াস মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে শান্ত করলো। তারপর ধীরে সুস্থে তিয়াশার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করলো, বাসায় কে কে আছে? মা বাবা? তিয়াশার মুখটা বিমর্ষ হয়ে গেল। নেই। বুঝাতে আস্তে আস্তে বামে ডানে মাথা ঘোরালো। প্রয়াস ধীর গলায় ও সরি বলে চোখ নামালো। একটু থেমে বলল, তাহলে কে আছে? তিয়াশার মুখটা খুব মলিন দেখা গেল। বোঝা গেল যে যারা আছে তারা ওকে খুব একটা কদর করে না। এরাই হয়তো উল্টো মারে বকে। তিয়াশা ঝাপসা চোখে আস্তে আস্তে নোটপ্যাডে কিছু লিখে সেটা এগিয়ে দিল প্রয়াসের দিকে। কাকা কাকি আর রুমি, আমি ওদের কাছে যাব না। ওরা পচা, শুধু মারে। প্রয়াস শেষ কথাটা পড়ে থমকালো খানিক। বুঝতে বাকি রইল না কিছু। মানুষ দিন দিন কতটা অমানুষ হচ্ছে ভাবতেই অবাক লাগে প্রয়াসের। এত অমানবিক। প্রয়াস তাকালো তিয়াশার দিকে। তিয়াশা স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে পলক ফেলছে। চোখ থেকে অশ্রু গড়াচ্ছে অনবরত। চোখ মুখ বিষাদময়। প্রয়াস সেই মুখের দিকে তাকিয়ে ভরাট গলায় বলে উঠল, যেতে হবে না। কথাটা কানে আসতে তিয়াশার মুখটা আগের মতো খুশিতে ঝলমল করে উঠল। কান্নারত মুখে হাসলো সে নিঃশব্দে। কি স্নিগ্ধ আর মায়াবী সেই হাসি। চোখ সরিয়ে নিতে চেয়েও পারল না প্রয়াস। কিছুক্ষণ কেটে গেল ওই চোখের দিকে তাকিয়ে। তারপর প্রয়াসী চোখ সরিয়ে পরের প্রশ্নটা করলো, পালিয়ে এসেছো নাকি বের করে দিয়েছে?
তিয়াশা মুখটা আবার কেমন যেন হয়ে গেল, খুব বিব্রত বোধ করতে লাগলো হঠাৎ। কি হয়েছে? কোলের উপর হাত মোড়ামুড়ি করতে লাগলো তিয়াশা, ভ্রু কুঁচকে গেল প্রয়াসের। বের করে দিয়েছিল? তিয়াশা সরাসরি তাকালো না, কেমন অনিশ্চিতভাবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। কি লুকাচ্ছ বলো তো? তিয়াশা লিখলো না কিছু, আর না চোখ তুলে তাকালো, বিচলিত হয়ে মুখ নুইয়ে রাখলো। আমাকে বলো সব, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, কথা দিচ্ছি। তিয়াশা বললই না, অস্বাভাবিক ব্যবহার করতেই থাকলো। খুব অপ্রীতিকর কিছুই ঘটছিল হয়তো, তারপর ওকে বের করে দেওয়া হয়েছিল, বা ও নিজেই বেরিয়ে চলে এসেছে। সব জানা যাবে ওর পরিবারের লোকগুলো থেকেই। তিয়াশার ব্যবহার হতো বাচ্চাদের মতো, এমন বাচ্চা মেয়েকে বাসা থেকে বের করে দেওয়াটা কি ঠিক হয়েছে? যে কারো হাতে পড়তে পারতো। তিয়াশার মোড়ামুড়ি দেখে প্রয়াস বলল, আচ্ছা বলতে হবে না, শান্ত হও। তিয়াশা আর চোখে একবার তাকালো প্রয়াসের দিকে। শুধু এটা বলো যে তোমার বাসাটা কোথায়। তিয়াশা ঘাবড়ানো চোখে তাকালো। প্রয়াস কি ওকে বাসায় পাঠাতে চায়? প্রয়াস ভ্রু উঁচিয়ে বলল, বলো। তিয়াশা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে না সূচক মাথা নাড়ল। প্রয়াস বুঝতে পেরে বলল, তোমাকে পাঠাবো না। তিয়াশা ওর কথার মাঝখানে শুয়ে পড়ে উল্টো পাশ ঘুরল, ঠোঁট ফুলিয়ে চুপ করে রইল। মোটেও বাসার ঠিকানা বলবে না, বললেই যদি পাঠিয়ে দেয়। ক্যান্ডেল চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে ইভানের কেবিনের সামনে। এত অস্বস্তি হচ্ছে যে ভেতরে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছে করছে এখানেই ঠুস করে মরে যেতে। মাত্র 4 বার সাক্ষাতে ইভানকে হাড়ে হাড়ে চিনেছে ক্যান্ডেল, একটা বায়োডাটাও বানিয়ে ফেলেছে ও। কাপুরুষটার নাম লুচ্চা দ্য গ্রেট। দিলেও কম হয়ে যাবে। ক্যান্ডেল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু যেই চোখ খুলছে অমনি সব সাহস ফুস করে হাওয়া হয়ে যাচ্ছে। ইভানের সামনে দাঁড়ানো সত্যি অসম্ভব। কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না ক্যান্ডেল। গতকালের কথা বারবার মনে পড়ছে, কি পরিমাণ অসভ্য। ক্যান্ডেল দোটানায় পড়ল। আজ অনেক কাজ আছে, গত দিনের ফাইলগুলো পুনরায় চেক দেওয়াতে হবে। পুরো কাজ আবার করেছে ক্যান্ডেল। তারপর আজ সারাদিনই এই ফালতু লোকটার সাথে থাকতে হবে, কারণ আজ শোরুমে প্রোডাক্টগুলো এসেছে কিনা সেটা ইভানকে নিয়ে চেক করতে যেতে হবে। ভাবতেই তো গা ঘিন ঘিন করছে ক্যান্ডেলের। অত্যন্ত অস্বস্তিতে দাঁত কিরমিরালো ক্যান্ডেল। দরজা খোলার জন্য হাত বাড়িয়েও পিছিয়ে নিল। মানতে না চাইলে এটা সত্যি যে ক্যান্ডেলের লজ্জায় গা কেমন যেন করে উঠছে। ক্যান্ডেল চোখ মুখ কুচকে মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করলো। ঠোঁট কামড়ে আবারও হাত বাড়ালো দরজার নবে। এবার নবে হাত রেখে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর চোখ বন্ধ করে নবটা ঘোরাতে না ঘোরাতে অপর পাশ থেকে দরজার নব টেনে খুলল কেউ। চমকে তাকালো ক্যান্ডেল। ইভানের সাথে চোকাচোকি হতেই চরম লজ্জায় মুষড়ে গেল ভিতরটা। মুখটা রক্তিম মাভায় ছেয়ে গেল একদম। কয়েকবার কেঁপে উঠল চোখের পাতা। শ্বাস আটকে চোখ ঘুরিয়ে বাঁদিকে তাকালো ক্যান্ডেল। ঠোঁট কয়েকবার নড়েও থেমে গেল, কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। ক্যান্ডেলের অপ্রস্তুত দ্বিধাজড়িত বিব্রত মুখটা স্পষ্টভাবে ধরা পড়ে গেল ইভানের চোখে। আসলে ক্যান্ডেলের বেশি কথা বলাটা বন্ধ করা জরুরি ছিল, আর সেটার জন্য লজ্জা দেওয়া ছাড়া উপায় ছিল না। কারণ অধিকাংশ মেয়েরাই বেশি বুঝলে বেশি চিল্লায়, আবার কম বুঝলেও বেশি চিল্লায়, যেমন ক্যান্ডেল করতো। সূক্ষ্মভাবে হাসলো ইভান, বলল, এনিথিং রং মিস ক্যান্ডেল? ইউ লুক সো টেন্সড। ধক করে উঠল ক্যান্ডেলের বুকের ভিতরটা। গায়ে কেউ সূচালো সুই ফুটিয়ে দিল যেন। ক্যান্ডেল দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করলো। শত চেষ্টা করেও সরাসরি তাকাতে পারল না। বাঁ দিকেই তাকিয়ে নজর ঘোরাতে লাগলো। এসির শীতল বাতাসেও গরম লাগতে শুরু করলো। ইভান পকেটে হাত গুজে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। কি বলবে, এই মেয়ে গত কয়েকদিন অপরিমেয় দাপট দেখিয়েছে। ক্যান্ডেলের নিজের উপর খুব রাগ হচ্ছে। এই লোকের সামনে এভাবে ধরা খাওয়াটা ঠিক কতটা অপমানের তা ও ছাড়া কেউ বুঝবে না। ক্যান্ডেল অনেক কষ্টে নিজেকে সামলে কাঠ গলায় বলল, ফাইল রেডি। এবার তাকালো না ক্যান্ডেল। ইভান এক হাত বের করে বাড়িয়ে দিল। ক্যান্ডেলও ফাইলগুলো ধরিয়ে দিল ইভানের হাতে। ওর দৃষ্টি এখনো একই দিকে আবদ্ধ। ইভান ফাইল হাতে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কাবিন। ক্যান্ডেল খুবই আড়ষ্টভাবে সাথে ঢুকলো, বসলো চেয়ার টেনে। আজ বেশি সময় নিল না ইভান, সামান্য চোখ বুলিয়েই বলল, সব তো আগের মতোই আছে। কি ঠিক করেছো? এতক্ষণে তাকালো ক্যান্ডেল, চোখে মুখে বিস্ময়। আমি কাজের ক্ষেত্রে গাফিলতি পছন্দ করি না। গম্ভীর চোখে তাকিয়ে বলল ইভান। শরীরটা জ্বলে যেতে লাগলো ক্যান্ডেলের। কতটা কষ্ট করে 2 বার করে কাজগুলো করেছে ও, সেই কাজ নাকি আগের মতোই আছে। হয়নি, সত্যি হয়নি, নাকি ব্যক্তিগত বিষয়ের শোধটা এভাবে তুলছে। ইভান উঠে দাঁড়িয়ে গাঢ় নীল কৌটাটা হাতে নিতে নিতে বলল, আবার করতে হয়। আপাতত শোরুমে যাব আমরা। ড্রাইভিং সিটে বসেছে ক্যান্ডেল। গাড়িটাও চালাবে, যদিও এখনো প্রচুর অস্বস্তি হচ্ছে। ওই লোকের পাশে বসে পুরো রাস্তা যেতে হবে ভেবে বিরক্ত লাগছে। ইভান গাড়ির দরজা খুলে ঢুকে পড়ল ক্যান্ডেলের পাশের সিটে। গা কেমন শিওরে উঠল ক্যান্ডেলের। 2 হাতে স্টিয়ারিং চেপে ধরল শক্ত করে। না জানে আজ কি করে গাড়ি চালাবেও। মাঝখান দিয়ে একটা পর্দা টাঙিয়ে দিতে পারলে বেঁচে যেত ক্যান্ডেল। মুখটা দেখা লাগতো না, সাথে উপস্থিতিটাও টের পাওয়া যেত না।
ইভান কোটটা পিছনে রাখতে রাখতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ক্যান্ডেলের দিকে। আর চোখে তাকিয়ে সেটা খেয়ালও করলো ক্যান্ডেল। অন্য সময় হলে তাকানো নিয়ে ঝগড়া শুরু করতো ক্যান্ডেল, কিন্তু এখন সে সুযোগ নেই। তাই চুপচাপ গাড়ি চালু করলো ক্যান্ডেল। ইভান চুপচাপ নিজের ফোন বের করে ভিডিও গেমে মনোযোগ দিল। 30 মিনিট পেরিয়েছে, ক্যান্ডেল বিরক্ত হয়ে উঠেছে, কারণ শোরুমে আসার রাস্তাটা গুলিয়ে ফেলেছে ক্যান্ডেল। এই শোরুমটায় আগে আসেনি ক্যান্ডেল, আজই প্রথম। ভেবেছিল জিপিএস দেখে আসতে পারবে, আর জিপিএস অনুযায়ী সে ঠিক জায়গাতে এসেছে, তাও শোরুমের সহ চোখে পড়ছে না। ইতিমধ্যে এই জায়গার আশেপাশেও চক্কর লাগানো হয়ে গেছে। অদ্ভুত তো, শোরুম কি ভ্যানিশ হয়ে গেল? এরই মধ্যে ইভানের দিকে কয়েকবার আর চোখে তাকিয়েছে ক্যান্ডেল। সে আপন মনে কার রেসিং গেম খেলছে। এদিকে যে কত সময় হয়ে গেছে ওরা গন্তব্যে পৌঁছেনি সে খেয়াল নেই তার। ক্যান্ডেল শোরুম খুঁজতে থাকার দরুন খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছিল। এবার ব্রেক কষে থামিয়ে দিল গাড়িটা। ঢোক গিলে গলা ভিজিয়ে তাকালো ইভানের দিকে। সে এখনো আয়েশ করে বসে গেমস খেলছে। গাড়ি থেমেছে, এবার তো চোখ তুলে তাকানো উচিত। আজব। ক্যান্ডেল আমতা আমতা করতে লাগলো। শোরুম খুঁজে পাচ্ছি না। এই কথাটা বলতেও যেন কেমন লাগছে, কি লজ্জাজনক একটা বিষয়। নিজেদের শোরুমই চিনে আসতে পারলো না। বের হও। ইভানের কথায় ধ্যান ভাঙলো ক্যান্ডেলের। ভ্রুকুটি করে তাকালো ইভানের দিকে। ইভান ফোনটা পকেটে ঢুকিয়ে নিতে নিতে তুচ্ছ চাহনিতে চেয়ে বলল, চেনোই না, সেটা আগে বললে আমাদের এই 30 মিনিট বেঁচে যেত। হতভম্ব হয়ে গেল ক্যান্ডেল। এই লোক সব খেয়াল করেছে। ক্যান্ডেল মুখ ফসকে বলে ফেলল, এত সময় ধরে আমি খুঁজে যাচ্ছি, দেখেও কিছু বলনি কেন? আমি কেন বলতে যাব? আর তুমি যে কোনো কাজেরই না সেটা আমি কিভাবে জানবো? অবশ্য জানলে আমি কখনোই এই প্রজেক্টে তোমাকে রাখতে দিতাম না। সিট বেল্ট খুলতে খুলতে তাই সারাভাবে বলল ইভান। কথাগুলো তীরের মতো বিঁধল ক্যান্ডেলের শরীরে। নিজের রাগ দমাতে চেয়েও পারল না ও। তোমার মতো ফালতু লোকের সাথে আমারও কাজ করার ইচ্ছে নেই, যত সব। ইভান শীতল দৃষ্টিতে তাকালো ক্যান্ডেলের দিকে। মেয়েটার সত্যি মাথায় রক্ত তুলে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ইভান যত যাই হোক চেঁচামেচি করে কোনো কিছু করতে পছন্দ করে না। সে ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করে। এক কথায় ঠান্ডা মাথার খুনি যাকে বলে। তাই তর্কে জড়ালো না, বরং ক্যান্ডেলের এই কথার জবাবটা তুলে রাখলো। ইভান বেরিয়ে গেল গাড়ি থেকে। ক্যান্ডেল রাগান্বিত চোখটা ঘুরিয়ে ইভানকে দেখতে দেখতে সে এসে দাঁড়ালো ওর পাশের দরজায়। নির্লিপ্ত চোখের ইশারায় বেরিয়ে আসতে বলল, অর্থাৎ সে ড্রাইভ করবে। দাঁত কিরমিরিয়ে নেমে পড়ল ক্যান্ডেল। ইভান বসলো ড্রাইভিং সিটে, আর ক্যান্ডেল ওর পাশে। মিনিট দশেকের মধ্যে শোরুমে এসে পড়লো ওরা। গাড়িটা নির্দিষ্টভাবে একপাশে পার্ক করে নেমে পড়লো ইভান। ক্যান্ডেল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আশেপাশ। অবশেষে বুঝলো জিপিএস এর লোকেশনই ভুল দিয়েছিল ক্যান্ডেল। নিজের কপালে নিজেরই ঠুকে মরতে ইচ্ছা করছে ওর। কি লজ্জাজনক। ক্যান্ডেলের আজ কপালটাই খারাপ, কোনো কিছুই ঠিক মতো হয়নি। প্রোডাক্ট, কস্টিউম কোনোটাই ঠিক নেই। এখানেও কথা শুনতে হলো। খুব কৌশলে করা অপমান যাকে বলে। তবে প্রত্যেকটা কথাই গায়ে লাগার মতো, যেমনটা গাড়ির মধ্যে বলেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ক্যান্ডেল। উবারে কল করে করে গাড়ি পেয়েছে, তাও আসতে আধা ঘন্টা লাগবে বলেছে। তত সময় দাঁড়িয়েই থাকতে হবে, আর না হলে ইভানের সাথে ফিরতে হবে। যেটা করার বিন্দুমাত্র ইচ্ছে ক্যান্ডেলের নেই। এই লোকের ধারে কাছেও আর থাকতে চায় না ক্যান্ডেল। 3 বছর জব করছে ও, এর মধ্যে কেউ এত কথা শোনায়নি যত কথা এই লোক 3 দিনে শুনিয়ে ফেলেছে। 3 দিনও তো নয়, 2 দিন। কেমন অসহ্যকর একটা অনুভূতি হচ্ছে। সব দোষ ওই ফালতু রাতটার। চিন্তা করেই আবারও অপ্রতিভ হয়ে উঠল ক্যান্ডেল। মাথা এদিক ওদিক ঝেড়ে দাঁড়ালো চুপ করে। ইভান এখনো শোরুম থেকে বেরোয়নি। বের হলেই ওর চেহারাটা দেখতে হবে। তার আগে জায়গাটা ছাড়তে পারলে বাঁচত ক্যান্ডেল, কিন্তু তা বোধহয় সম্ভব নয়। চোখ বন্ধ করে অস্বস্তিকর একটা নিঃশ্বাস ফেলতে না ফেলতেই পুরো শরীর এক বালতি পানিতে ভিজে গেল ক্যান্ডেলের। হকচকিয়ে চোখ খুলল ক্যান্ডেল। নিজের দিকে তাকাতেই চোখ চরক গাছ হয়ে গেল, আর মুখ হয়ে গেল বোয়াল মাছের মতো হা। ক্যান্ডেল হা করে মুখেই মাথা তুলে পানির উৎসের দিকে তাকাতে একটা মেয়ে জিপ কেটে বালতি হাতে দৌড়ে বারান্দা থেকে পালালো। বাসার কাজের লোক হয়তো। ময়লা পানি সরাসরি বারান্দা দিয়ে ফেলতে গিয়ে এই অকাজ করে বসেছে। বিষয়টা বুঝে রাগে ক্ষোভে গা ঝিম মেরে উঠল ক্যান্ডেলের। ইচ্ছে করছে ওই মেয়ের চুলের মুঠি ধরে পেদাতে। শহরের মধ্যে কোন আক্কেলে বারান্দা দিয়ে পানি ফেলেও? অবশ্যই এতে মেয়েটার কোনো দোষ নেই, কারণ ক্যান্ডেল রোদ থেকে বাঁচতে যে বিল্ডিং এর পাশে ছায়ায় দাঁড়িয়েছে সেটার পাশে জায়গা ফাঁকা, ঘাস লতা পাতা দিয়ে আবৃত। জায়গাটা নোংরা না হলেও চিপসের প্যাকেট সহ বিভিন্ন ছেঁড়া কাগজপত্র পলিথিন পড়ে আছে। হয়তো ও বিল্ডিং এর মানুষরাই ফেলে। সেই আক্কেলেই মেয়েটাও পানি ফেলেছে। খেয়াল করেনি যে কেউ একজন দাঁড়িয়ে আছে। বুক ফুলিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে আর ফেলছে ক্যান্ডেল। আশেপাশে সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে ওর দিকে। ক্যান্ডেল পুরো ভিজে গেছে, ভেজা বেড়াল বলা চলে। গায়ের সাথে লেপটে গেছে হালকা গোলাপি রঙের লং টপসটা। মাথা চুলগুলো ভিজে গেছে, পানি গড়াচ্ছে চুলের প্রান্ত ভাগ থেকে। গা ঘিন ঘিন করছে ক্যান্ডেলের। নিজেকে আবর্জনা লাগছে। গোসল না নেওয়া পর্যন্ত শান্তিই পাবে না ও। ইভান বের হলো শোরুম থেকে। সরাসরি চোখ পড়লো রাস্তার অপর পাশে ভিজে চুপচুপ হয়ে থাকা ক্যান্ডেলের দিকে। ব্যাপারটা বুঝতে না পারায় কপাল আপনা আপনি খানিক কুঁচকে গেল ইভানের। ক্যান্ডেল এক মনে দাঁত কিরমিরিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। মানুষজন ঘুরে ঘুরে তাকাচ্ছে ক্যান্ডেলের দিকে। আর চোখে দেখেই সেটা বুঝতে পারছে ক্যান্ডেল। উবার আসা অবধি কিনা
মানুষের হাসির পাত্রে রাস্তায় সংহরে দাঁড়িয়ে থাকতে হয়। তাছাড়া ভিজে শরীরে উবারে কি তুলতে চাইবে ভেবেই মুখটা থমথমে হয়ে গেল ক্যান্ডেলের। ক্রোধে শরীর জ্বলে উঠল ওর। রিক্সাতে গেলেও তো মানুষজন হাসবে। উফ, কি অসহ্য! নিজের চুল টেনে ছেড়েতে ইচ্ছা করছে ক্যান্ডেলের, সাথে ওই মেয়েটাকেও খুন করতে ইচ্ছা হচ্ছে ওর। ওর ভাবনায় ছেদ ফেলে ইভান গাড়ি থামালো ওর সামনে। থমকালো ক্যান্ডেল। ইভান ওর দিকে না তাকিয়ে স্থির গলায় বলল, হোপিন। ক্যান্ডেল কয়েক সেকেন্ডের জন্য ওর এদিক ওদিক তাকালো। লোকটার সাথে যাবার ইচ্ছে না থাকলেও এখন উপায় নেই। তাছাড়া গাড়িতে না যাওয়ার কথা তো ক্যান্ডেল বলেনি ইভানকে, তাই মান সম্মান খোয়ানোর প্রশ্নই ওঠে না। ভাগ্যিস বলেনি, না হলে এই লোক নির্ঘাত ফেলে চলে যেত। আর পথের কাছে গুনে গুনে 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো ক্যান্ডেলকে। আর যদি উবারের লোক ভিজে শরীরে গাড়িতে তুলতে না চাইতো তাহলে তো আরোই বিপদে পড়তো ক্যান্ডেল। নোংরা পানিতে ভিজে চিটচিটে করা শরীরে শান্তিতে বসতেও পারছে না ক্যান্ডেল। গায়ের সাথে জামাটা লেপ্টে আছে বলে আরও অস্বস্তি হচ্ছে ওর। স্কার্ফ দিয়ে সম্পূর্ণ গা ঢাকাও সম্ভব নয়। এদিকে পাশের লোকটার চরিত্র সম্বন্ধে ক্যান্ডেলের খুব সুন্দর একটা ভুল ধারণা আছে, যদিও ইভান একবার ওর দিকে তাকায়নি এখনো। তাও ক্যান্ডেলের ধারণা এই লোকটি কী সব খেয়াল করেছে। লুচ্চা দ্য গ্রেট বলে কথা। কেমন যেন লাগছে ক্যান্ডেলের। ইভান সামনের দিকে দৃষ্টি রেখে গাড়ি ড্রাইভ করতে করতে সিটে ঝুলানো নিজের কোটটা নিয়ে ক্যান্ডেলের দিকে বাড়িয়ে দিল। ক্যান্ডেল তাকালো ভ্রুকুটি করে। এটা দিচ্ছে কেন এই লোক? জড়সড় হয়ে না থেকে এটা নাও আর গায়ে জড়াও। সামনের দিকে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলল ইভান। ক্যান্ডেল কটা কটা গলায় বলল, কেন? এটা জড়াবো কিসের জন্য? ক্যান্ডেলের তেরা কথায় গোপনে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলল ইভান। যে কেউ বুঝবে ওর কাচুমাচু ভাবটা, তাও ঘাট তেরামি করছে। তুমি জানো না কেন জড়াতে হবে, নাকি এটাও আমাকে বলে বুঝিয়ে দিতে হবে? সরাসরি প্রশ্ন ছুড়ল ইভান। গায়ে আগুন জ্বলে উঠল ক্যান্ডেলের। কথার ধাঁচ এত ফালতু এই লোকের। লুচ্চা! মুখ ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল ক্যান্ডেল। সাথে আরো কয়েকটা শব্দ বিড়বিড়ালো ক্যান্ডেল, যার সবটাই কানে এলো ইভানের। নিমিষেই খিচড়ে গেল মেজাজটা। নিজের সিটের পাশে রেখে দিল কোটটা। কিছুক্ষণ পর বিনা বাক্যে রাস্তার পাশে গাড়ি থামালো ইভান। ক্যান্ডেল ভ্রুকুচকে আর চোখে তাকালো ইভানের দিকে। হঠাৎ গাড়ি থামালো কেন? ইভান এবার সরাসরি তাকালো ক্যান্ডেলের দিকে। তার চোখে স্পষ্ট রাগ, মুখটা থমথমে। ক্যান্ডেল আর চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে বিষয়টা কি। রেগে যেহেতু গেছে তার মানে একটু আগে বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনেছে। হ্যাঁ, শুনলেও কি, এই কয়েকদিনে তো প্রমাণ হয়েই গেছে সে কেমন। তাই লুচ্চাকে তো লুচ্চার বলা দোষের নয়। তবে ইভানকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে বেশ চিন্তায় পড়ে গেল ক্যান্ডেল। চোখা দৃষ্টিতেও তাকালো ইভানের দিকে। কি করতে চাইছে লোকটা? ইভান ক্যান্ডেলের মুখের দিক থেকে চোখ সরিয়ে ওর গায়ের দিকে তাকাতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল ক্যান্ডেল। সরাসরি না তাকিয়ে বুঝতে পারলো ওর চোখের পাপড়িগুলো কেঁপে উঠল, শিউরে উঠল পুরো শরীর। কাচুমাচু হয়ে জামা টেনে টুনে বলল হালকা তেজি স্বরে, অসভ্যতা করছেন আপনি। ইভান ভ্রু উঁচু করে একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল। ও, কিন্তু কিভাবে? ঢোক গিলল ক্যান্ডেল। খুব অস্বস্তি হচ্ছে, সরাসরি তাকাতেও পারছে না। আজকে ব্ল্যাক কালার। আচমকা ইভানের বলায় 3টা শব্দে শরীর ঝাঁকি দিয়ে উঠল ক্যান্ডেলের। ঘাম ছুটে গেল রীতিমতো। আচমকা খাঁচায় বন্দি হয়ে যাওয়া পাখির মতো ছটফটিয়ে উঠল। শিরশির করে উঠল সারা শরীর। ইভান সিট বেল্ট খুলে ক্যান্ডেলের দিকে ঝুঁকলো। এক হাত সিটের পাশে, অন্য হাত গাড়ির জানালার কাছে রাখতেই হকচকে মাথাটা পিছিয়ে নিল ক্যান্ডেল। অজানা আতঙ্কে বুক ধুকপুক শুরু করলো। ইভান রাস্তার দিকে ইশারা করে প্ররোচিত কণ্ঠে বলল, রাস্তাটা ফাঁকা, কেউ নেই দেখো। তুমি চাইলে আমরা কিছুক্ষণ প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারি, খুব ঘনিষ্ঠভাবে। কেউ জানবেও না, শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। কান ঝাঁঝা করে উঠল ক্যান্ডেলের। চেহারার রং রক্তিম হয়ে গেল লজ্জায় অপমানে। মৃদুভাবে কেঁপে হয়ে উঠল সমস্ত শরীর। ভয়ে ভয়ে রাস্তার দিকে তাকালো ক্যান্ডেল। লোকটা কোন রাস্তায় নিয়ে এসেছে গাড়িটা? সত্যিই তো কেউ নেই। এত ভাবার কি আছে, লেটস ডু ইট। ইভান আর একটু ঝুঁকে আসতে চমকে উঠল ক্যান্ডেল। দ্রুত দরজার দিকে ঘুরে দরজাটা খোলার জন্য হাত বাড়াতে যাওয়ার আগেই ইভান জানালাতে রাখা হাতটা নামিয়ে দরজার হ্যান্ডেল ধরে নিল। ধক করে উঠল ক্যান্ডেলের বুক। আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল পুরো মুখ। ইভান সমস্বরে বলে উঠল, আজ তোমাকে কোথাও পালিয়ে যেতে দিচ্ছি না, কারণ আজ অসভ্যতা, নির্লজ্জতা, বেহায়ামি আর লজ্জামি সব দেখিয়ে ছাড়বো তোমাকে। বলতে বলতে গাড়ির দরজা লক করে দিল ইভান। না চাইতেও ঘাবড়ে গেল ক্যান্ডেল। ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ইভানকে টাই খুলতে দেখে বুকটা হুহু করে উঠল ক্যান্ডেলের। কোনো মতে তোতলানো গলায় বলল, কাছে আসলে কিন্তু আমি। কিছুই করতে পারবে না তুমি। শক্ত চোখে তাকিয়ে বলতে বলতে টাই খুলে ফেলল ইভান। ক্যান্ডেল ছটফটিয়ে উঠে দরজার লক খোলার জন্য হাত বাড়ালো। সাথে সাথে হাতটা ধরে নিল ইভান। ভয়ে শিওরে উঠল ক্যান্ডেল। পুরো সাদা হয়ে গেল চেহারার রং। অন্য হাতটা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে সেটাও মুঠোবন্দি করলো ইভান। ক্যান্ডেল আরও ঘাবড়ালো। হাত মোড়ামুড়ি করে কান্নার ভাবটা আটকে রেখে বলল, ছাড়ুন আমায়। অসভ্যতা করার আগেই ছাড়তে বলছো? তেরছাভাবে বলল ইভান। মুখ শুকিয়ে গেল ক্যান্ডেলের। চোখে স্পষ্ট আতঙ্ক ছেপে উঠল। ভালোভাবে রাজি না হলে অন্য পথও জানি আমি।
যেমন ধরো, এই টাইটা দিয়ে তোমার হাত দুটো বাঁধবো, আর তোমার এই সুন্দর স্কার্ফটা টেনে খুলে তোমার মুখটা, তারপর তোমার এই সুন্দর জামাটা ছিঁড়ে টুকরো টুকরো করবো। এরপর তোমার এমন হাল করব যাতে তুমি দ্বিতীয়বার এই মুখটা কাউকে দেখাতেই না পারো। আটকে উঠল ক্যান্ডেল, থমকে গেল বুকের স্পন্দন, অতিরিক্ত ভয়ে অসাড় হয়ে এলো হাত পা। ক্যান্ডেল বুঝলো ওর শরীর নেতিয়ে পড়তে চাইছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, কিন্তু ক্যান্ডেল কোনো মতেই এই মুহূর্তে ঢলে পড়তে চাইছে না। অসম্ভব। লোকটা যদি সত্যিই কিছু করে ফেলে, একদম সুযোগ দেওয়া যাবে না, একদম যাবে না। ইভান আরও কিছু বলল হয়তো, কিন্তু ক্যান্ডেলের কানে গেল না। তার আগেই নিস্তেজ হয়ে পড়ল ওর শরীর, জ্ঞান হারিয়ে হেলে পড়ল ইভানের বুকে। ত্রয়ীর মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে, কাল থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে। খুব কষ্ট হচ্ছে। নুহাস এখনো ফোন করেনি, ত্রয়ীও ফোন করে পায়নি। এমন একটা মুহূর্তে সে কি করে ফোন বন্ধ করে বসে আছে তাই ভেবে পাচ্ছে না ত্রয়ী। কালকের দিনটাই শুধু আছে হাতে, তারপর ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। কেঁদে ফেলল ত্রয়ী। কি রে, কি হলো তোর? দরজাটা খোল। খাবি দাবি না নাকি? আহাজারি করে দরজা ধাক্কাতে ধাক্কাতে বললেন সাবিহা। ত্রয়ী চট করে মাথা তুলে চোখের জল মুছল, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে দরজা খুলল। সাবিহা ভ্রু কুচকে ফেললেন মেয়ের চোখ মুখ দেখে। চোখ বসে গেছে একদম, চোখের আর নাকের লাল ভাবটা জানান দিচ্ছে মেয়েটা কান্নাকাটি করেছে। কিন্তু কেন? বিয়ে বলে? কি হচ্ছে তোর? কান্নাকাটি করছিস কি জন্য? ত্রয়ী হাসার চেষ্টা করে বলল, কই না তো। খুব দুর্বল শোনালো কণ্ঠটা। সাবিহার কাছে এগিয়ে এসে কিছু বলতে চাওয়ার আগেই ফোন বেজে উঠল। বুকের ভিতরটা মোচড় দিল ত্রয়ীর। নুহাস দেরি না করে মায়ের সামনে থেকে সরে বিছানার কাছে এলো। ত্রয়ী খুব আশা নিয়ে ফোন হাতে নিল, কিন্তু অচেনা নাম্বার দেখে মুখটা হতাশ হয়ে গেল নিমিষেই। কে ফোন করেছে? ধর, তারপর খেতে আয়। বলতে বলতে হন্তদন্ত করে চলে গেলেন সাবিহা। তার রান্না চাপানো গ্যাসের উপরে, পুড়ে গেলে সমস্যা। ত্রয়ী ফোন কানে তুলে দিল। হ্যালো, ধরেছ এতক্ষণে? কটাক্ষ করে বলল নীল। ত্রয়ীর কপাল কুঁচকে গেল। যাই হোক, তোমার সাথে যে রুমে কথা বলেছিলাম ওই রুমে যাও, গিয়ে যে বুক শেলফটা আছে সেটার একদম উপরের তাকের কোণায় দেখো একটা হলুদ খাম আছে। খামটা খুললেই সব উত্তর পেয়ে যাবা। গম্ভীর গলায় বলল নীল। কিসের উত্তর আর কিসের খাম? গিয়ে দেখো, তারপর তুমি যেটা চাও সেটাই হবে। নীলের কথায় ভ্রুতে আরেকটু ভাঁজ পড়ল ত্রয়ীর। রাখছি বলেই ফোন কাটলো নীল। ত্রয়ী ফোন হাতে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো যে এমন কি আছে সেই খামে, আর ও যেটা চাইবে সেটাই হবে মানে কি? খেতে আসিস না কেন? নিচ থেকে চেঁচিয়ে উঠলেন সাবিহা। ত্রয়ীর খাওয়ার ইচ্ছে না থাকলেও মায়ের বকাবকিতে নিচে এলো, বাধ্য হয়ে খাবারও খেলো খানিক। সাবিহা সবই খেয়াল করলেন। ত্রয়ীর অন্য মনস্কতা, হতাশ ভাব। বিয়ের জন্য তো এত মন খারাপ হওয়ার কথা নয়, তাহলে কি হয়েছে? অবশ্য ত্রয়ী মুখ ফুটে না বললে তিনি বুঝবেন কি করে। সাবিহা ঠিক করলেন আজ রাতে নিরিবিলি সব জিজ্ঞাসা করবেন ত্রয়ীকে। ত্রয়ী সেই রুমে বুকশেলফের সামনে এসে দাঁড়িয়েছে, হলুদ খামটা চোখেও পড়েছে। বুঝতে পারছে না লোকটা হলুদ খাম এখানে কবে রাখলো। যেদিন এসেছিল সেদিন হয়তো। ত্রয়ী খামটা বের করে আনলো, ভ্রুকুটি করে ছিল খামের মুখটা। খাম উল্টে নিতে কতগুলো ছবি বেরিয়ে এলো সেটা থেকে। সেগুলো হাতে নিয়ে দেখতেই বড় রকমের ধাক্কা খেলো ত্রয়ী। মাথাটা ঘুরে উঠলো, যেন শ্বাস নিতেও কষ্ট হতে লাগলো। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বেগ পেতে হাতে আঁকড়ে ধরল বুকশেলফের মাঝের তাকটা। প্রায় ঘন্টাখানেক পর চোখ পিটপিটালো ক্যান্ডেল। সময় নিয়ে তাকালো পুরোপুরিভাবে। বার কয়েক পলক ঝাপটিয়ে বুঝতে চেষ্টা করলো সে কোথায় আছে। গাড়ির মধ্যে। ভ্রুকুটি করে কিছু চিন্তা করতে লাগলো ক্যান্ডেল। ঘন্টাখানেক আগের ঘটনা মনে পড়তে শিওর উঠল ক্যান্ডেল। প্রথমে নিজের শরীরের দিকে তাকালো, গায়ের উপর একটা কোট রাখা। চোখ বড়সড় করে চট করে ড্রাইভিং সিটের দিকে তাকালো ক্যান্ডেল। ইভান সরু দৃষ্টিতে তাকিয়েছিল। চোখাচোখি হতেই ঢোক গিলে জড়সড় হয়ে বসলো ক্যান্ডেল। আর চোখে তাকিয়ে চিন্তা করতে লাগলো কি হয়েছিল জ্ঞান হারানোর পরে। কিছু করেনি। নিজের দিকে আরেকবার দেখলো ক্যান্ডেল, না জামা কাপড় তো ঠিকই আছে। ক্যান্ডেল আরেকবার তাকালো ইভানের দিকে। তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আলগোছে ভাবে চোখ সরালো ক্যান্ডেল। এলোমেলোভাবে জানালার দিকে দৃষ্টি ফিরালো। কি সাংঘাতিক ভয়টাই না পেয়েছিল। ভেবেছিল সত্যিই লোকটা কিছু করে ফেলবে। চিন্তা করলে যে ভিতরটা কেঁপে ওঠে। ইভান গাড়ি স্টার্ট দিল। আরেকবার আর চোখে ইভানের দিকে তাকালো ক্যান্ডেল। সে গম্ভীর মুখে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ক্যান্ডেল ভ্রুকুটি করে জানালার দিকে ফিরল। অদ্ভুত লোক তো, এভাবে ভয় দিয়ে কি পেল সে? অসভ্য লোক। মনে মনে আওড়ালো ক্যান্ডেল। ভুল করেও এই শব্দ জোরে উচ্চারণ করবে না ও, ভয়ে তটস্থ সে। অফিসে ফিরে ফাইলগুলো গুছিয়ে নিল ক্যান্ডেল। ইভানের কোটটা রাখলো চেয়ারের পিছনে। গায়ের জামা এতক্ষণে শুকিয়ে গেছে। তাছাড়া এই লোকের কোট ওর রাখার ইচ্ছে নেই। ইভান ওর পাশে বেশ দূরত্ব রেখেই দাঁড়িয়ে আছে। না তাকিয়েও ক্যান্ডেল বুঝতে পারছে যে সে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওকে। ক্যান্ডেল তো কোনো মতে এখান থেকে বের হতে পারলেই বাঁচে। গাড়ির ঘটনার জন্য এখনো গা শিওরে শিওরে উঠে। কি ভয়ানক!
ক্যান্ডেল দ্রুত ফাইলগুলো ঠিকঠাক করে নিল, তারপর বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে গিয়ে নব ঘুরিয়ে খুলতেই পেছন থেকে দরজা ঠেলে দিল ইভান। ধরাম করে দরজা বন্ধ হয়ে গেল। হকচকিয়ে উঠল ক্যান্ডেল। ঢোক গিলে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছন দিকে। ইভানকে পেছন থেকে একদম কাছে আবিষ্কার করে চুপসে গেল ভয়ে। ইভান পিছন থেকে আরেকটু এগিয়ে আসতে ধরফরিয়ে দরজার সাথে লেপটে গেল ক্যান্ডেল। ভয়ে ধকধক করতে লাগলো বুকের ভেতরটা। যদিও যথেষ্ট স্বাভাবিক মুখ করে থাকার চেষ্টা চালালো ক্যান্ডেল। ইভান শীতল চোখে তাকিয়ে ধীর গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।